ও আচ্ছা, সরি, আমি এতক্ষণ কথা বলছিলাম কিচ্ছু আপনার শুনি সাথে। নাই। আচ্ছা, আমার মাইকটা অফ ছিল, আমি খুবই দুঃখিত, আমি বুঝি না। আমি আবার প্রথম থেকে বলছি। আমরা আজকে টেকনিক্যাল এসইও নিয়ে আসলে দেখবো। টেকনিক্যাল এসইও যত ডেপথে যাওয়া যায় আমরা যাওয়ার চেষ্টা করবো। এটা আজকে না, এটা হচ্ছে আগামী 3টা ক্লাস ধরে আমরা টেকনিক্যাল এসইও পড়ব। টেকনিক্যাল এসইও এর বিষয়ে এর নাম শুনে আপনি বুঝতে পারছেন যেখানে আসলে টেকনিক্যাল যে বিষয় আছে এইগুলো আসলে একটু বেশি আছে। এবং এটা আমরা আসলে কেন জানবো বা আমাদের এখানে আসলে কি দরকার আছে, আমরা নিজেদের যদি আসলে ওয়েবসাইটের কাজ করতে যাই, তাহলে সেখানে আমাদের টেকনিক্যাল যদি কোনো এরর থাকে সেগুলো যাতে আমরা ফাইন্ড আউট করতে পারি। এবং এই জিনিসগুলো আসলে সলভ করে হচ্ছে ধরেন যে আসলে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করছে বা ডিজাইন করছে এরকম অথরিটি যে পার্সন আছে সেই আসলে এগুলো সলভ করবে। বাট আপনাকে তো আসলে ফাইন্ড আউট করতে হবে যে কোথায় আসলে প্রবলেমটা আছে। সে যদি আসলে যে টেকনিক্যাল কাজ করছে, ধরেন একজন ওয়েব ডিজাইনার বা ডেভেলপার, সে যদি এই জিনিসগুলো জানে তাহলে তো সে নিজে থেকেই বুঝতে পারবে। বাট এরকমটা নাও হতে পারে, সে হয়তো এই বিষয়গুলো সে জানে না। তখন কি হবে, তখন আপনাকে তাকে তো গাইড করতে হবে, রেকমেন্ড করতে হবে যে তুমি কোথায় কোথায় আসলে ঠিক করবা। তো সেই জন্য আসলে আমরা টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব। তো এটা আসলে আমরা এখন 3টা ক্লাসে থিওরি পড়বো, তারপর হয়তো কোনো একটা টুলস ইউজ করে আমরা এটা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব যে এটা আসলে কিভাবে কাজ করে। তো এখানে দেখেন ইন্টারনাল লিঙ্কিং এর কথা বলা হচ্ছে। তো বেসিক্যালি আমাদের যে ব্যাকলিংকের বিষয়ে আমরা জেনেছি, ব্যাকলিংক আসলে কিভাবে কাজ করে। ব্যাকলিংক হচ্ছে আমাদের ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট করে। পাশাপাশি ইন্টারনাল লিঙ্কিং ও কিন্তু একটা ভাইটাল রোল প্লে করে আমাদের হচ্ছে এসিআরপি তে। আহ এসিআরপি তে হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজকে নিয়ে যাওয়ার জন্য। তো এখানে সেটাই বলছে দেখেন, ইন্টারনাল লিঙ্কিং অলসো ক্রিয়েটিং এ হায়ারার্কি টু রিফ্লেক্ট হুইচ পেজ আর মোর ইম্পর্টেন্ট দ্যান আদার্স। আপনার ওয়েবসাইটে দেখা যাচ্ছে 500টা পেজ আছে, এই 500টা পেজের প্রত্যেকটা পেজই যে আপনার জন্য সমান ভ্যালু ক্যারি করে তা কিন্তু না। কোনো একটা পেজ হয়তো আপনার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা আসলে আপনি গুগলকে কিভাবে বোঝাবেন, সেটা বুঝাবেন হচ্ছে এই যে ইন্টারনাল লিঙ্কিং এর মাধ্যমে। সেই পেজটা কি হবে, সেই পেজটাতে আসলে বিভিন্ন পেজ থেকে সেটাতে আসলে মুভ করা যাবে বা সেই পেজের ইন্টারনাল লিঙ্কিংটা বেশি হবে। একইভাবে দেখেন একটা স্পাইডারের কথা আমরা বলেছি, আপনি যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করছেন তখন সেখানে কি সাথে সাথে স্পাইডার চলে আসছে এবং সে কি করছে, সে ক্রল করছে আপনার ওয়েবসাইটটা। তো এই যে স্পাইডার আসছে এবং ক্রল করছে, সে দুই ভাবে আপনার ওয়েবসাইটে আসে। এক হচ্ছে ব্যাকলিংকের থ্রুতে আসে, সেটা তো আপনার জন্য না, সেটা আসছে অন্য আরেকটা ওয়েবসাইট থেকে, তার ওয়েবসাইটে ক্রল করতে করতে হয়তো সেখান থেকে আপনার ওয়েবসাইটে একটা লিংক আছে দেখি সে আপনার পার্টিকুলার একটা পেজে আসছে। বাট সেটা ডিফারেন্ট থিং। বাট নর্মালি কি হয়, নর্মাল হচ্ছে আপনার যে ওয়েবসাইটের যে হোম পেজ আছে সেই হোম পেজটাতেই কিন্তু আসলে স্পাইডারটা আসে এবং সেখান থেকে আসলে প্রত্যেকটা পেজের আপনার লিংক থাকে এবং সেই লিংক ধরে কিন্তু সে আসলে প্রত্যেকটা পেজে যায়। তো এখানে আসলে আমরা বিভিন্ন ভাবে আমরা আসলে এটা হায়ারার্কিটা বোঝানোর চেষ্টা করি। সেটা কিভাবে, সেটা হচ্ছে একটা ওয়ে হচ্ছে আমার যে হোম পেজ থেকে পার্টিকুলারটা যে পেজটা যত কাছে, কাছে বলতে বোঝানো হচ্ছে উম, আসলে এটা কতটা ক্লিক ডিস্টেন্সে আছে। ক্লিক ডিস্টেন্সটা কি হচ্ছে, ধরেন হোম পেজে আছি, সেখানে একটা আপনার ট্যাগ আছে, যে ট্যাগটাতে ক্রিয়েট করলে আমি ডিরেক্টলি আরেকটা ল্যান্ডিং পেজে চলে যাচ্ছি। তো সেটা আসলে হোম পেজের থেকে কত দূরে, 1 ক্লিক দূরে। কিন্তু আরেকটা পেজ আছে যেখানে আমার যাওয়ার জন্য আসলে কি করতে হচ্ছে, আমার পার্টিকুলারলি একটা সাব একটা ক্যাটাগরিতে যেতে হচ্ছে, সেই ক্যাটাগরি আসলে কিছু সাব ফোল্ডার আছে, সেই সাব ফোল্ডারে যেতে হচ্ছে এবং সেই সাব ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডার আছে বা আরেকটা পেজ আছে যেখানে ক্লিক করলে আমি পার্টিকুলার ওই পেজে যাচ্ছি। তাহলে এটা আমার কি হচ্ছে, এখানে আমার 2টা বা 3টা ক্লিক দূরে আমার হোম পেজ থেকে। তো এইভাবে আসলে কত ক্লিক দূরে হায়ারার্কিটা কিন্তু এইভাবে সাজানো হয়। এবং একইভাবে যেটা আসলে যত কাছে থাকবে গুগল বট ভাববে যে সেই পেজটা আপনার জন্য তত ইম্পর্টেন্ট। তো এখানে আসলে কিছু বিষয় আছে, যেমন বলছে যে অ্যাক্সেসিবিলিটি অফ অল ডকুমেন্টস। আপনার এটা খেয়াল রাখতে হবে যে আপনার যতগুলো পেজ আছে প্রত্যেকটা পেজ যাতে হোম পেজের সাথে লিংক আপ থাকে। অ্যাক্সিডেন্টালি হতে পারে যে কোনো একটা আপনি পেজ ক্রিয়েট করেছেন বাট সেটা আপনার হোম পেজের সাথে লিংক আপ হয় নাই। যখন আপনি 500 বা 1000 পেজ আপনার থাকবে আপনার ওয়েবসাইটে তখন এই ধরনের কিন্তু প্রবলেম অ্যারাইজ হয়। তো এই জিনিসগুলো আমাদেরকে যখন আমরা অডিট করব তখন আমাদেরকে দেখতে হবে। পাশাপাশি কি বলছে, পাশাপাশি বলছে যে আপনার যতগুলোই পেজ থাকুক না কেন সেগুলোকে আপনি স্ট্রাকচারালি এমন ভাবে ডেভেলপ করবেন যাতে কয়েক সেকেন্ডের মধ্যে গুগল বট সেটাকে আসলে ক্রল করতে পারে। দেখা যাচ্ছে আপনার প্রত্যেকটা পেজই আপনার যে হোম পেজ থেকে 3-4টা ক্লিক ডিস্টেন্সে অবস্থান করতেছে, তাহলে এটা গুগল বটের জন্য খুব সুবিধা হবে। রাদার সেখানে যদি একটা পেজ খুব বেশি দূরে থাকে, 10টা ক্লিক দূরে থাকে, তাহলে গুগল বটের কিন্তু সেখানে টাইম বেশি স্পেন্ড করবে।
এবং বলছে যে ইট হেল্পস টু কলস্টার কন্টেন্ট অ্যান্ড ক্রিয়েটস কনটেক্সট টু এক্সপ্লেন হোয়াট এ পেজ ইজ সাপোজ টু র্যাঙ্ক ফর। এবং একইভাবে এই যে ক্যাটাগরি সাব ক্যাটাগরি আছে, এই জিনিসগুলোর মধ্যে যখন আপনাকে পেজটাকে লিংক করছেন একটা চ্যানেলের মাধ্যমে, তখন সেটা গুগল বট কিন্তু বুঝতে পারতেছে যে এই পার্টিকুলার পেজ সে আসলে কোথায় আছে। সে আসলে হোম পেজ থেকে আমি হয়তো গিয়েছি মেন্স ফ্যাশনে, এবং মেন্স ফ্যাশন থেকে আমি কোথায় গিয়েছি, আমি পার্টিকুলার হয়তো টি শার্টে গিয়েছি। তাহলে এই যে টি শার্ট, এই ল্যান্ডিং পেজ, এটা কিসের জন্য আসলে র্যাঙ্ক করবে? এটা হচ্ছে মেন্স এক্সেসরিজ বা আসলে এই ধরনের যে অনলাইন বাইং প্রোডাক্ট, এই ধরনের ক্যাটাগরির জন্য এই পেজটাকে আসলে র্যাঙ্ক করা হবে। তো এখানে বলছে যে এই ধরনের আসলে যে ইন্টারনাল আপনি লিঙ্কিং করবেন, এখানে আসলে কিছু বিষয় মাথা রাখা দরকার। যেমন আপনার এই ক্ষেত্রে টেক্সট লিঙ্ক বা ইমেজ লিঙ্কটা খুব কি ভ্যালু ক্রিয়েট করে, এবং একই সাথে আপনার এইটা কোথায় লোকেটেড সেই জিনিসটাও কিন্তু মেজার করা হয়। ধরেন যে জিনিসগুলো আমাদের খুব কম প্রয়োজন, আমরা কি করি, আমরা হোম পেজে সেই জিনিসগুলো ফুটারে রাখার চেষ্টা করি। কি কি ফুটায় রাখছি আমরা? ধরেন আমার ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, বা আমার ধরেন ওয়েবসাইটের কন্ট্যাক্ট ইনফরমেশনটা খুব জরুরি না, আমি একটা ব্লগ করছি, সেক্ষেত্রে আমি আমার কন্ট্যাক্ট এই জিনিসটা নিচে রাখতে পারি, আমার অ্যাবাউট সেশনটা নিচে রাখতে পারি। আবার একইভাবে ধরেন আমার কন্ট্যাক্ট ইনফরমেশনটা খুব যদি দরকার হয়, তাহলে আমি এটা কিন্তু হেডারে দিতে পারি। তাহলে আমার লোকেশন দেখেও কিন্তু যে ক্রলার ক্রলার বুঝে নিবে যে আসলে আমার কোন পেজটা হায়ারার্কি কিরকম, বা কোন পেজটা আমার জন্য কিরকম ইম্পর্টেন্ট। তো এক্ষেত্রে ফুটারে যে পেজগুলো আমি রাখছি সেগুলো আমার জন্য কম ইম্পর্টেন্ট, এবং হেডারে যে পেজগুলো রাখছি বা সাইড বারে যে পেজগুলো রাখছি, এগুলো কিন্তু এক একটা এক এক রকম ভ্যালু ক্রিয়েট করছে। সাইড বারে আমরা সাধারণত কোন পেজগুলো রাখি? যে পেজগুলোকে আসলে আমরা প্রমোট করতে চাই, তো সেই পেজগুলো আমরা কি সাইড বারের ক্যাটাগরি ওয়াইজ রাখি। তো এটাই আসলে লোকেশনের কথা বলছে। তারপর দেখেন এখানে আরো কিছু কথা বলছে। বলছে ওয়ান ইজ দ্য ডেস্টিনেশন, অ্যানাদার ইজ দ্য অ্যাঙ্কর টেক্সট, তারপরে হচ্ছে থার্ড উই মেইনলি নো ফলো। এখানে কি বলছে? এখানে যে আমরা ইন্টারনাল লিঙ্কিং করব, এখানে হচ্ছে ডেস্টিনেশনটা ভ্যালু ক্রিয়েট করবে, যে আসলে এই যে লিঙ্কিং এর মাধ্যমে সে কোন পেজে যাচ্ছে, সেই পেজটার তো কোয়ালিটি আছে, তো সেই পেজটার কোয়ালিটির উপরও কিন্তু আসলে হায়ারার্কিটা ভ্যারি করে। একই সাথে 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 কি করছে, অ্যাঙ্কর টেক্সটের কথা বলছে, এবং বলছে আপনি যখন একটা অ্যাঙ্কর টেক্সট ক্রিয়েট করবেন, সেটা আসলে ডিসক্রাইব ওয়েতে করার চেষ্টা করবেন। এটা আসলে গুগল বটের কাছে আসলে বুঝতে সুবিধা হয়। রাদার আপনি ক্লিক হিয়ার, রিড মোর এইগুলো দিলে আসলে গুগল বট কিন্তু এটা আসলে প্রাইমারি লেভেলে আইডেন্টিফাই করতে পারে না যেটা আসলে কি বোঝাচ্ছে। রাদার আপনি একদম ডেসক্রিপ ওয়েতে লিখে দিলেন এবং সেটাকে অ্যাঙ্কর টেক্সট করলেন, তখন গুগল বট যেহেতু রিড করে আপনার কন্টেন্ট গুলো, সে কিন্তু আসলে বুঝতে পারে যে আসলে এই পার্টিকুলার অ্যাঙ্কর টেক্সটে দ্বারা কি বোঝানো হচ্ছে। আরেকটা বলা হচ্ছে নো ফলোর কথা। তো নো ফলো নিয়ে আসলে আমরা পরবর্তীতে ডিসকাস করব। এখন এইখানে বলছি কি, দেখেন এইখানে আমি যেটা বললাম যে অ্যাক্সেসিবল উইদিন এ মিনিমাম 3 or 4 ক্লিক অ্যাওয়ে ফ্রম দ্য হোম পেজ। আপনার হায়ারার্কি বা আপনার কোন পেজটা আপনি প্রায়োরিটি কিরকম দিচ্ছেন, তো প্রত্যেকটা পেজই আসলে এইভাবে তৈরি করা উচিত যে সেটা যেন ম্যাক্সিমাম 3টা অথবা 4টা ক্লিক করলেই সেই পেজটাতে আসলে পাওয়া যায়, এবং সেটা কোথায় থেকে? সেটা অবশ্যই হোম পেজ থেকে। এবং এখানে আরেকটা বিষয় আছে, সেটা ক্রলার ম্যানেজমেন্টের বিষয়। এই বিষয়টা নিয়ে আমরা এখন কিছু বলছি না, আমরা নেক্সট ক্লাসে ক্রলার ম্যানেজমেন্ট নিয়ে ডিটেলস আলোচনা করব। এখন বলছি ইম্পর্টেন্স অফ লিঙ্ক আর্কিটেকচার। তো টেকনিক্যাল ইস্যুর সবচেয়ে যে ক্রিটিক্যাল পার্ট, এটাই হচ্ছে লিঙ্ক আর্কিটেকচার। আপনি লিঙ্কটাকে আসলে কিভাবে সাজাবেন চিন্তা করে দেখেন একটু। আপনার প্রত্যেকটা পেজই একটার সাথে একটা কি লিঙ্ক আপ থাকবে। যখন আপনার 500টা পেজ হবে এবং এই পেজগুলোকে যখন আপনি একটার সাথে একটা লিঙ্ক করবেন, তখন এই বিষয়টা কিন্তু অনেক ক্রিটিক্যাল হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের আসলে কিছু বিষয়ে আসলে নোটিশ করতে হয়। সেটা কি বলছে? কিপ ইম্পর্টেন্ট পেজেস উইদিন সেভারাল ক্লিকস ফ্রম দ্য হোম পেজ। আপনার যে হোম মানে ইম্পর্টেন্ট যে পেজ গুলো আছে, সেই পেজ গুলোকে আপনি আসলে প্রথমে কি করবেন, হোম পেজের সাথে কানেক্ট করবেন। এবং এর থেকেও তো আসলে কিছু ধরেন একটা ই কমার্স সাইটের কথা যদি আমি বলি, সেখানে আপনার যে প্রোডাক্ট গুলো খুব বেশি সেল হচ্ছে, সেগুলো আপনি কি করবেন, সেগুলো আপনি হোম পেজে থেকে যাতে সহজে সেই পেজ গুলোতে যাওয়া যায় তার একটা ব্যবস্থা করবেন। এবং কিছু প্রোডাক্ট আছে যেগুলো খুব কম সেল হয়, আপনার হয়তো বছরে 2-1টা সেল হয়, এগুলা কি করবেন, এগুলা হচ্ছে সবার শেষে রাখার চেষ্টা করবেন, মানে এগুলো বেশি ক্লিক ঘুরে থাকবে। পাশাপাশি কি বলছে? পাশাপাশি বলছে ইউজ ডেসক্রিপটিভ অ্যাঙ্কর টেক্সট, যেটা আমি বললাম। আপনারা যখন অ্যাঙ্কর টেক্সট করবেন তখন একটু ডেসক্রিপটিভ ওয়েতে করতে চেষ্টা করবেন। তারপরে বলছে ভেরিফাই দ্যাট গুগল বট ফাইন্ডস ইওর ইন্টারনাল লিঙ্ক। এবং একই সাথে আপনার এই জিনিসটা মাথায় রাখতে হবে, আপনি ইন্টারনাল লিঙ্কটা এমন ভাবে করবেন যাতে গুগল বট ওইটাকে রিড করতে পারে, বা ওইটা আসলে ফরম্যাটটা কারেক্ট ওয়েতে থাকে। বা আপনি আসলে কিছু করলে সেটা আসলে রোবট টিএক্সটি বা আসলে রোবট
মেটা ট্যাগের মাধ্যমেও সেটা আসলে আপনি বলে দিবেন যে আসলে আপনি এখান থেকে কি করতে চাচ্ছেন। তারপরে বলছে আমরা যখন আসলে অডিট করব তখন আমাদের কি হবে, তখন আমাদের একটা ইন্টারনাল লিঙ্কিং রিপোর্ট তৈরি করতে হবে। এবং সেটা আসলে আমরা কিভাবে তৈরি করব বা সেখানে কি কি বিষয়গুলো থাকবে, সেখানে আসলে ইন্টারনাল লিঙ্কস থাকবে আমার পেজের, সরি আমার পেজের না, তো আমার ওয়েবসাইটের যে টোটাল লিঙ্ক আছে সেই লিঙ্কটা আসলে সেখানে ভিজুয়ালাইজ হবে। যে ধরেন আমার একটা ওয়েবসাইট আছে এবং সেখানে 500টা লিঙ্ক আছে, এই 500টা লিঙ্ক সেখানে থাকবে। তারপরে বলছে কি ইন্টারনাল লিঙ্ক ইস্যু, আসলে এই লিঙ্ক গুলোর যদি কোনো ইস্যু থেকে থাকে, ধরেন যেগুলো ভালো সেগুলোকে আসলে গ্রিন সিগন্যাল দেওয়া হবে যে না এগুলোর সাথে আসলে কোনো প্রবলেম নাই। যদি কোনো প্রবলেম থেকে থাকে, ধরেন কোনো হয়তো 5টা লিঙ্ক আছে যেগুলো হচ্ছে ব্রোকেন লিঙ্ক, সেটা আসলে সেখানে শো করবে যে এগুলো আসলে ব্রোকেন লিঙ্ক আছে। পাশাপাশি হচ্ছে ধরেন কোনটা রিডিরেক্ট করা থাকতে পারে সেটা দেখাবে, এই যে লিঙ্ক গুলো হচ্ছে এগুলো রিডিরেক্ট করা। বা কোনো লিঙ্ক হয়তো আহ হয়তো ডুপ্লিকেশন আছে, সেখানে ক্যানোনিক্যাল কিছু ইস্যু আছে, সেই জিনিসগুলো কিন্তু আপনার রিপোর্টের মাধ্যমে দেখাতে হবে বা আপনি এই জিনিসগুলো জাস্টিফাই করবেন। তারপরে বলছে পেজ ক্রল ডেপথ। ক্রল ডেপথটা কি? ক্রল ডেপথ হচ্ছে আপনার এই যে আমি বললাম যে হচ্ছে ক্লিক ডিস্টেন্স, আসলে প্রত্যেকটা পেজ আসলে কতটা ক্লিক ডিস্টেন্সে আছে এটা আসলে আমরা পাবো হচ্ছে ক্রল ডেপথ অ্যানালাইসিস যখন করব, তখন আমরা এই জিনিসগুলো ফাইন্ড করতে পারবো যে এই পার্টিকুলার ইউআরএল এটা আসলে 1 ক্লিক, 2 ক্লিক, 5 ক্লিক, 10 ক্লিক, কত ক্লিক দূরে আছে বা এই পেজে পৌঁছানোর জন্য আমাকে কতটা ক্লিক জেনারেট করতে হচ্ছে। পাশাপাশি বলছে ইন্টারনাল লিঙ্ক র্যাঙ্ক, আমার প্রত্যেকটা লিঙ্কের আসলে ভ্যালু কিরকম, ভ্যালুটা কিভাবে মেজার করা হয়। ধরেন আমার পার্টিকুলার একটা লিঙ্ক, সেই লিঙ্ক থেকে আসলে আরেকটা লিঙ্কে যাওয়া যাচ্ছে, সেই লিঙ্ক থেকে আরেকটা লিঙ্কে যাওয়া যাচ্ছে, এবং এগুলো অবশ্যই কিন্তু ইন্টারনাল, আমার ওয়েবসাইটের বাইরে কোনো লিঙ্ক যাচ্ছে না, আমার ওয়েবসাইটের ভিতরে যে লিঙ্ক গুলো ঘুরছে আসলে সেগুলোর একটা র্যাঙ্ক সে ক্রিয়েট করছে। এবং ইন্টারনাল লিঙ্ক ডিস্ট্রিবিউশন, এই ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা কি? ধরেন ফর এক্সাম্পল আপনি একটা ই কমার্স সাইটে কাজ করছেন এবং সেখানে একটা পিঙ্ক ড্রেস আছে, যার একটা ল্যান্ডিং পেজ আছে এবং এই পিঙ্ক ড্রেসটা খুব সেল হচ্ছে। ধরেন আমাদের এক সময় কি হয়েছিল, কোন একটা ঈদে পার্টি নামে একটা জামা বেরিয়েছিল, মেয়েদের পার্টি ড্রেস, এটা খুব সেল হয়েছে, তো ওইটা আপনারও আছে, আপনি ওইটা শো করছেন। এখন এই ড্রেসটার সাথে ম্যাচিং করে কিছু জুতা আপনি কি করছেন, নিচে শো করছেন যে এই ড্রেসটার সাথে ম্যাচিং করে এই ধরনের জুতা তুমি কিনতে পারবা। দেখেন ড্রেসের ক্যাটাগরি থেকে আমি কি করলাম, আমি এই জুতার ক্যাটাগরিতে চলে গেলাম। আবার এই যে জুতার পেজে যাচ্ছি, এখান থেকে যে আমি কি দেখাচ্ছি, এখান থেকে আমি দেখাচ্ছি ম্যাচিং করে তুমি কিছু অর্নামেন্টস নিতে পারো, বা ম্যাচিং করে তুমি নেইল পালিশ নিতে পারো, কিছু কসমেটিক নিতে পারো। এই যে আসলে আমি ডিস্ট্রিবিউট করতেছি, এই জিনিসগুলো কিন্তু আমাকে দেখতে হবে যে আমার লিঙ্ক গুলো প্রপার ওয়েতে ডিস্ট্রিবিউশন করা আছে কিনা। তারপরে বলছে পেজেস পাসিং দ্য মোস্ট ইন্টারনাল লিঙ্ক র্যাঙ্ক ভ্যালু, আসলে কোন পেজ গুলো মোস্ট ইন্টারনাল যে ভ্যালু গুলো আছে, যে লিঙ্কের ভ্যালু গুলো খুব হাই, সেগুলো আসলে কোন পেজ দিয়ে পাস করতেছে সেটাও কিন্তু আমাকে দেখতে হবে। তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ব্রেড ক্রাম্ব এন্ড এসইও। ব্রেড ক্রাম্বটা আমাদের কেন দরকার হয়, আমাদের যখন ওয়েবসাইটটা খুব বড় হয় তখন আমাদের এই ব্রেড ক্রাম্বস এর দরকার হয়। ব্রেড ক্রাম্বসটা কি? এটা আপনি অনেক সময় দেখবেন যে আপনাকে আসলে, এই যে দেখেন এখানে বলছে নেভিগেশন এলিমেন্ট বা কারেন্ট পজিশন, একটা পেজ যখন অনেক বড়, একটা ওয়েবসাইট যখন অনেক বড় হয় তখন আসলে আমি ব্যাকলিংকের থ্রুতে যদি সেই ওয়েবসাইটে যাই, তাহলে হবে কি আমি পার্টিকুলার এখন কোন পজিশনে আছি সেটা আসলে আমার বোঝার একটা ওয়ে আমাকে থাকতে হবে, যাতে একজন অডিয়েন্স সহজে এসে বুঝতে পারে সে আসলে কোথায় আছে। এবং এটা একটু আপনারা চিন্তা করেন যে আপনারা অনেক সময় দেখছেন আমাদের আচ্ছা আমি একটু লিখে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা হয়তো ভালো বুঝবেন। এই জিনিসটা একদম টপে দেখবেন এইভাবে থাকে, হোম, ধরেন আমি প্রথমে হোমে গিয়েছি, তারপর আমি ওইখান থেকে ক্যাটাগরি ওয়াইজ মেলস ফ্যাশনে গিয়েছি, ফ্যাশন, সেখান থেকে আমি গিয়েছি হচ্ছে আহ প্যান্ট, এবং সেখান থেকে হয়তো ডেনিম। তো এই যে এইভাবে আমি দেখাচ্ছে আমাকে, এখানে আমাকে কি বোঝাচ্ছে যে আমি হোম পেজ থেকে একটা ক্যাটাগরি, তার সাব ক্যাটাগরি, এবং সেখান থেকে আরেকটা আমি সাব ক্যাটাগরি যেটা ডেনিম, ডেনিম ব্র্যান্ডের সব প্যান্ট আমাকে দেখানো হচ্ছে। তো যেগুলো আসলে লার্জ ওয়েবসাইট সেগুলোতে আসলে এইভাবে আসলে আপনার যে লোকেশন এই লোকেশনটাকে পয়েন্ট আউট করা হয়। তো এটা আসলে যে বলছে আমার যেটা দেখেন, আর লোকেশন বেসড ব্রেড ক্রাম্বস এবং অ্যাট্রিবিউট বেসড ব্রেড ক্রাম্বস, এটা আসলে দুইটা মূলত একই বিষয়, এখানে আসলে কোনো পার্থক্য নেই, এটাকে এইভাবেই দেখানো হয়। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে হিস্টোরি বেসড বা পাথ বেসড। এটা আসলে কি, এটা হচ্ছে দেখেন আপনারা যখন বড় বড় ওয়েবসাইটে যাবেন বা ই কমার্স ওয়েবসাইটে যাবেন তখন আপনারা কি দেখতে পারবেন, দেখতে পারবেন অনেকগুলো যদি পেজ থাকে তাহলে সেখানে পেজ নাম্বার দেওয়া থাকে 1 2 3 4,
এবং 1 এর আগে একটা লেখা থাকে প্রিভিয়াস, এবং শেষে হয়তো 10 এর পরে সেখানে আবার নেক্সট লেখা থাকে। তো এই যে আসলে এইভাবে আমি ক্রল করতে পারছি, আমি 1 পেজে আছি না 2 পেজে আছি, বা প্রিভিয়াসে যেতে চাইলে আমি প্রিভিয়াসে হিট করছি, নেক্সটে যেতে চাইলে নেক্সটে হিট করছি, এটাকে আসলে বলছে হিস্টোরি বেস বা পাথ বেস ব্রেড ক্রাম্ব। তো ব্রেড ক্রাম্বটা আসলে দরকার হয় যেগুলো আসলে খুব লার্জ ওয়েবসাইট, সেগুলো আসলে নেভিগেটটা আসলে ঠিক মতো করার জন্য, বা আমার পার্টিকুলার লোকেশনটাকে আসলে আইডেন্টিফাই করার জন্য। এবং ধরেন সবচেয়ে বেশি এটা গুরুত্বপূর্ণ যখন আমি ব্যাকলিংকস এর থ্রুতে একটা পার্টিকুলার ল্যান্ডিং পেজে আসি, তখন আসলে আমি একটু জাস্টিফাই করতে পারি আমি এখন আসলে কোন পজিশনে আছি। তারপরে বলছে যে মোস্ট কমন অন এসইও অন সাইট এসইও মিস্টেক। আপনি যখন আসলে এসইও কাজ করবেন বা অডিট করবেন, তখন প্রথমে আপনাকে আসলে এই যে কমন কিছু মিস্টেক আছে এবং যেগুলো আসলে খুব ইজিলি সলভ করা যায়, সেই জিনিসগুলোতে আপনার আসলে আগে কি করতে হবে, নোটিস করতে হবে। সেগুলো কি ডুপ্লিকেট কন্টেন্ট থাকতে পারে, এটা আসলে হয়ে যায়। এটা আমি যেটা আপনাদেরকে বললাম, এটা আসলে আপনি যে ইন্টেনশনালি ক্রিয়েট করছেন তা না, অনেক সময় এটা আসলে সিস্টেমের কারণে হয়ে যায় অটোমেটিক্যালি। এই জিনিসটাকে আপনাকে আসলে ফাইন্ড আউট করতে হবে। তারপরে বলা হচ্ছে যে মিসিং অল্টার ট্যাগ এন্ড ব্রোকেন ইমেজ। আসলে আপনার যদি কোনো ইমেজ আপনি আসলে ইনপুট করে থাকেন, সেখানে অনেক সময় হয় কি আপনি হয়তো প্রপারলি অল্টার ট্যাগ ইউজ করেন না, এবং বা হয়তো এটা ইন্টেনশনালি বা আপনি এটা গুরুত্ব দেন না দেখে আপনি এটাকে আসলে ট্যাগ করেন না, কিন্তু এটাও আসলে ট্যাগ করা দরকার। তারপরে বলছে টাইটেল ট্যাগ ইস্যু। টাইটেল ট্যাগ ইস্যু কি ধরনের হয়? ধরেন আমরা যখন একটা টাইটেল ক্রিয়েট করছি, তখন আমাদের আসলে কিছু জিনিস মাথায় রাখা দরকার, যেমন এর ওয়ার্ড কাউন্ট, আসলে সর্বোচ্চ কত ওয়ার্ড পর্যন্ত আমি দিতে পারবো, এবং এর হচ্ছে একটা ওয়ার্ডের একটা সাইজ মেজার করা হয়, যে সর্বোচ্চ এত মেগাবাইট বা এত কিলোবাইট পর্যন্ত ওয়ার্ড আসলে ইনপুট করা যাবে। তো এটা হয় কি, এটা হচ্ছে ক্যাপিটালাইজ বা হচ্ছে ছোট বড় হাতের অক্ষরের কারণে কিন্তু ওয়ার্ডের যে সাইজটা এটা ভ্যারি করে। আবার বিভিন্ন ওয়ার্ডের কিন্তু বিভিন্ন রকমের সাইজও সেটা ইয়ে করে, কনজিউম করে। তো এর কারণে যদি আসলে কোনো ইস্যু অ্যারাইজ হয়, তাহলে সেটাকে আপনাকে সলভ করতে হবে। মেটা ট্যাগ ডিসক্রিপশন বা মেটা ডিসক্রিপশন, এখানেও আসলে এই ধরনের প্রবলেম হয়, যেটা আসলে টাইটেল ট্যাগে হয়, এবং H1 ট্যাগ ইস্যুতেও কিন্তু এই ধরনের যে H1 ট্যাগ, টাইটেল ট্যাগ, মেটা ডিসক্রিপশনে এই ধরনের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই ওয়ার্ড কাউন্ট বা ওয়ার্ডের সাইজ নিয়ে কিন্তু আপনার প্রবলেমটা অ্যারাইজ হয়। তো এটা আপনাকে দেখতে হবে এবং সল্ট আউট করতে হবে। তারপরে বলছে ব্রোকেন ইন্টারনাল এন্ড এক্সটার্নাল লিংক। আপনার আসলে দেখতে হবে কোনো লিংক কোনো কারণে ভেঙে গেছে কিনা বা লিংকটা নষ্ট হয়ে গেছে কিনা। সেটা যদি হয়ে থাকে তাহলে সেটা আপনাকে রিকভার করতে হবে। তারপরে বলছে লো ওয়ার্ড কাউন্ট। আপনার কোনো পার্টিকুলার পেজে যদি আসলে খুব কম ওয়ার্ড থাকে, সেটা কিন্তু আসলে গুগলে ইন্ডেক্স হবে না। গুগল আসলে এই ধরনের, যেটা অ্যাটলিস্ট 2-2.5 হাজার আছে, এই ধরনের কিন্তু পেজ গুলাকেই সে কি করে, সে আসলে ইন্ডেক্স করার চেষ্টা করে। এখন এর কম যদি হয় আপনার পেজ, তাহলে সেটা আসলে ইন্ডেক্স করবে না। তারপরে বলছে টু মেনি অন পেজ লিঙ্ক। আপনার পেজে যদি আসলে খুব বেশি লিঙ্ক থেকে থাকে, তাহলেও সেটাকে আসলে গুগল কি করে, গুগল হচ্ছে তার ইসিআরপি তে শো করে না। তারপরে বলছি ইনকারেক্ট ল্যাঙ্গুয়েজ ডিক্লারেশন। আপনার ল্যাঙ্গুয়েজটা একটা আসলে কোড ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এটাকে ডিক্লেয়ার করতে হয় বা গুগলকে বলে দিতে হয়। সেখানে যদি আসলে কোনো প্রবলেম থাকে, তাহলেও কিন্তু বট সেটাকে রিড করতে পারে না, এবং রিড যদি না করতে পারে সেটাকেও সে ইন্ডেক্স করে না। এবং এখানে বলছে টেম্পোরারি রিডিরেক্টস। এই রিডিরেক্ট যদি থাকে তাহলেও সেটাকে আসলে কি করে না, সেটাকে আসলে গুগল সচরাচর ইন্ডেক্স করে না। তো তারপর আসি, তারপরে বলছে কন্টেন্ট প্রায়োরিটাইজেশন ইউজিং ইন্টারনাল লিঙ্কিং। এখানে আসলে কি বলছে, এখানে আসলে বলছে দেখেন যে আপনার এক সময় ছিল যখন আসলে আমরা, যখন গুগল আসলে কি করতো, পেজটাকে যখন সে র্যাঙ্ক করতো, তখন সে আসলে শুধুমাত্র লিঙ্ক গুলাকে কাউন্ট করতো, যেই পার্টিকুলার পেজে আসলে কিরকম ব্যাকলিঙ্ক বা কিরকম ইন্টারনাল লিঙ্কিং মানে আছে, তার নাম্বারটাই সে আসলে কাউন্ট করতো। কিন্তু এই যে গুগলের যে পেঙ্গুইনটা আছে, এই ধরনের একটা অ্যালগোরিদম সে যখন লঞ্চ করেছে, তার উদ্দেশ্যই হচ্ছে যে এখন থেকে আসলে আর শুধু নাম্বারটা কাউন্ট হবে না, এখন থেকে কোয়ালিটিটাও কাউন্ট হবে। তো এই কোয়ালিটিটা কাউন্ট করার জন্য আসলে আমাকে প্রায়োরিটি দিতে হয়। আমার প্রায়োরিটি বলতে আমার আসলে লোকেশনের উপর বেস করে এটা আসলে প্রায়োরিটাইজ করা হয়। আমি প্রথমেই বললাম আমার যে হোম পেজের কথা, আপনি ধরেন যেগুলো আসলে, যে লিঙ্ক গুলোকে আমি খুব কম প্রায়োরিটি দিই, সেগুলোকে আমি কি করি, সেগুলোকে আমি ফুটায় রাখছি। আবার যেগুলোকে আমার মনে হচ্ছে খুব বেশি প্রয়োজন, সেগুলোকে আমি কি রাখছি, আমি সাইড বারে রাখছি বা একদম হেডায় রাখছি। পাশাপাশি আমার বডিতেও কিন্তু কিছু লিঙ্ক জেনারেট করতে হয়। তো আমি আসলে বডিতে যে অ্যাঙ্কর টেক্সট গুলো করবো, এগুলো কিন্তু খুব প্রায়োরিটি পায়।
এবং এখানে আপনাকে বলছে যে আপনি যদি আসলে বডিতে কোনো ধরনের লিঙ্ক জেনারেট করেন, সেখানে একটা লিঙ্ক আপনি বা একটা পেজকে আসলে ডাবল লিঙ্ক করবেন না। মানে প্রথমে হয়তো আপনি লিখছেন একটা কোনো কিছুকে একটা অ্যাঙ্কর টেক্সট করছেন, সেটা পার্টিকুলার যে পেজে যাচ্ছে, পরে আবার আপনি আবার অ্যাঙ্কর টেক্সট করছেন এবং ওইটা একই পেজকে আসলে ইন্ডিকেট করছে। তো এই ধরনের আসলে আপনাকে ইন্টারনাল লিঙ্কিং করা যাবে না। পাশাপাশি এখানে বলছে দেখেন ইন্টারনাল কম্পিটিশনের কথা। আপনাকে বলছে যে আপনি আসলে আপনার পেজের মধ্যে কোনো ইন্টারনাল, আপনার ওয়েবসাইটের মধ্যে কোনো ইন্টারনাল কম্পিটিশন ক্রিয়েট করবেন না। এই ইন্টারনাল কম্পিটিশনটা কিরকম? এটা হচ্ছে দেখেন আপনি একটা কিওয়ার্ড কে ফোকাস করছেন, আপনি ডিজিটাল মার্কেটিং কে ফোকাস করছেন এবং ডিজিটাল মার্কেটিং এই পার্টিকুলার কিওয়ার্ড কে ফোকাস করে আপনি 5টা কন্টেন্ট ক্রিয়েট করছেন, যেটা আসলে প্রত্যেকটারই কিওয়ার্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং, কিন্তু কন্টেন্ট হচ্ছে 5টা পেজ আছে। তো এই ধরনের যদি 5টা পেজ আসলে আপনি ক্রিয়েট করেন, তাহলে গুগল কি করবে? গুগল আসলে আপনার কোনো পেজকেই সে আসলে বুঝতে পারবে না যে আসলে আপনি এই 5টা পেজের মধ্যে কোনটাকে আসলে এসিআরপি তে নিতে চাচ্ছেন। কারণ 5টা পেজই আপনার, 5টা পেজই গুগল 5টাই ভালো হলে একটা ওয়েবসাইট থেকে গুগল কিন্তু আলটিমেটলি 5টা পেজই ওই এসিআরপি তে নিয়ে যাবে না। গুগল চাইবে এই যে ডিজিটাল মার্কেটিং ফোকাস যে আসলে কন্টেন্ট, এখান থেকে যে কোনো একটা এসিআরপি তে নিয়ে যেতে, এবং আপনাকে আসলে সেটাই ফলো করতে হবে। এটি আসলে ইন্টারনাল কম্পিটিশনের কথা বলছে, যে আপনি আসলে এই ধরনের প্র্যাকটিস করবেন না। এবং তারপরে আসেন অরফান পেজের কথা বলছে। অরফান পেজটা কি? আসলে যেখানে কোনো ইন্টারনাল লিঙ্কিং নাই। আপনি হয়তো একটা পেজ আপনি ক্রিয়েট করছেন যেটা আসলে আপনি হোম পেজের সাথে লিংক করতে ভুলে গেছেন, বা হোম পেজ না অন্য কোনো পেজের সাথে সেটা লিংক আপ করা হয় না। তো এই ধরনের পেজকে আসলে বলা হয় অরফান পেজ। বড় বড় ওয়েবসাইটের ক্ষেত্রে এই ধরনের সিনারিও হতে পারে। এটাতে আসলে কি কারণে এটা হয়? দেখা যাচ্ছে আপনার কোন একটা ওল্ড কন্টেন্ট আছে যেটা আসলে আর এখন ভ্যালুয়েবল না, এর জন্য আপনি সেটাতে আসলে ইন্টারনাল কোনো লিঙ্কিং করেন না। এবং হতে পারে যে আপনি অ্যাক্সিডেন্টালি এই ধরনের আসলে হয়ে গেছে, আপনি লিঙ্ক আপ করতে ভুলে গেছেন। তো এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে আপনাকে কিন্তু এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে হবে এবং সেটাকে লিঙ্ক জেনারেট করতে হবে। যদি আপনার এরকম হয়ে থাকে যে সেটা ওল্ড কন্টেন্ট এবং সেটাতে আপনি ইচ্ছাকৃত ভাবে আসলে কোনো লিঙ্ক করেন নাই, পরবর্তীতে সেই কন্টেন্টটা আপনাকে ডেভেলপ করতে হবে এবং সেটাতে সাথে লিঙ্ক আপ করে দিতে হবে। তো এরপর একটা বিষয় থেকে যায় যে হয়তো সেখানে আসলে কোনো যদি ব্যাকলিংক ক্রিয়েট করা থাকে, সেই ব্যাকলিংকের থ্রুতে কিন্তু সেখানে আসলে অডিয়েন্স আসতে পারে। এবং আপনাকে কিন্তু আসলে এইটা আসলে ফাইন্ড আউট করতে হবে যে আমার যে এই পার্টিকুলার পেজটা এটা আসলে অরফান পেজ, কারণ আপনি সেখানে অডিয়েন্স দেখছেন, আপনি সেখানে দেখছেন ট্রাফিক জেনারেট হচ্ছে, কিন্তু তার সোর্সটাও আপনাকে দেখতে হবে, এটা আসলে ইন্টারলিংকের থ্রুতে আসছে নাকি এটা ব্যাকলিংকের থ্রুতে আসছে। এবং যদি দেখেন এখানে আসলে ব্যাকলিংকের থ্রুতে আসছে, ইন্টারনাল লিংকের মাধ্যমে আসলে কোনো অডিয়েন্স এখানে জেনারেট হচ্ছে না, তাহলে আপনাকে ওইটাতে আরো ডেপথে যেতে হবে এবং দেখতে হবে এটা আসলে অরফান পেজ কিনা। তো এবং এই ধরনের পেজ গুলোকে আপনাকে কি করতে হবে? আপনাকে সেটাকে আসলে ঠিক করতে হবে। এবং একইভাবে এখানে বলছে সিজনালিটি। সিজনালিটি কি? সেটা হচ্ছে পার্টিকুলার কোন একটা সিজনে কোন একটা প্রোডাক্টের কিন্তু খুব ডিমান্ড থাকে, এবং আমরা কি করি? আমরা আগে থেকেই, আমরা যারা আসলে ই কমার্স রিলেটেড বিজনেস করি, এদের ক্ষেত্রে আসলে এই জিনিসটা খুব বেশি মাথায় রাখতে হয়। ধরেন ঈদ আসছে, ঈদের সময় যে প্রোডাক্ট গুলো আসলে ডিমান্ড বেড়ে যাবে, সে প্রোডাক্ট গুলোকে আসলে কি করতে হয়? হায়ারার্কিতে উপরে নিয়ে যেতে হয়। আমরা প্রথমেই কিন্তু হায়ারার্কির কথা বলেছি। তাহলে পার্টিকুলার যদি ওই প্রোডাক্ট নিয়ে কেউ সার্চ করে, তাহলে গুগল যাতে আমার পেজটাকে শো করে। ধরেন এখানে আসলে অনলাইনে বিজনেস তো অনেকেই করছে, স্বপ্ন করছে, মিনা বাজার করছে, চাল ডাল করছে, অথবা করছে, এরকম অনেক আসলে ই কমার্স সাইট আছে। তো আমি যদি আসলে পার্টিকুলার চাল ডাল কিনতে যাই এবং সেটার জন্য অনলাইনে সার্চ করি, তাহলে আমাকে কোন পেজটা শো করবে গুগল? আমাকে কি চাল ডালেরটা প্রথমে শো করবে, বা স্বপ্নেরটা করবে, বা মিনা বাজারটা করবে? কোনটা করবে? এবং তিনটা কোম্পানি কিন্তু এই জিনিসগুলো আগে থেকেই তারা আসলে প্রিপারেশন নেয় এবং সেইগুলো নিয়ে আসলে কাজ করা শুরু করে দেয়। যে আসলে 3 মাস পর ঈদ আসতেছে, এখানে কিন্তু বলছে দেখেন সে লাইক 3 or 4 months বিফোর দ্য বিগ ডে। এখানে আসলে একটা ক্রিসমাসের একটা উদাহরণ দেওয়া হয়েছে এবং সেটা যেটা বোঝানো হয়েছে, যেটা আসলে 3-4 মাস থেকে আগে থেকেই তারা কাজটা শুরু করে দেয়। কি করে? সেখানে আসলে ইন্টারনাল লিঙ্কিং শুরু করে দেয় বিভিন্ন পেজ থেকে, যাতে সেই পেজে আসলে যাওয়া যায়। কোন পেজে যাওয়া যায়? যে পেজটা আসলে আমার ঈদের সময় খুব বেশি সেল হবে, যে প্রোডাক্ট গুলো, সেই প্রোডাক্ট গুলোর ক্যাটাগরি পেজে বা সেই প্রোডাক্ট গুলোর ল্যান্ডিং পেজে আমরা কি করি? ইন্টারনাল লিঙ্কিং করি, যাতে সেই পেজ গুলো আমার হায়ারার্কিতে উপরে থাকে এবং গুগল ক্রলার যখন আমাকে ক্রল করতে আসে,
সে যেন বুঝতে পারে যে আমার এই পেজগুলো আসলে খুব বেশি লিঙ্ক আপ করা হয়েছে, তার মানে এই পেজগুলোকে আমি কি চাচ্ছি গুগলের এসিআরপি তে শো করা হোক। তো এটাই হচ্ছে সিজনালিটি। তারপরে কি বলছে, লিঙ্ক হাবের কথা বলছে এবং মাল্টিপল লিঙ্কের কথা বলছে। লিঙ্ক হাবটা কি, লিঙ্কটা হাবটা আর কিছুই না, আমরা আসলে যেরকম পার্টিকুলার কোন একটা ল্যান্ডিং পেজকে আসলে লিঙ্ক করি, সেভাবে আমরা চাইলে কোনো ক্যাটাগরি বা সাব ক্যাটাগরিকেও লিঙ্ক করতে পারবো, এবং এটাকেই বলা হচ্ছে লিঙ্ক হাব। পাশাপাশি যেটা বলা হচ্ছে সেটা বলা হচ্ছে নো ফলোর কথা। এখানে বলছে দেখেন, নো ফলোইং লিঙ্কস ইজ প্রিটি এ ব্যাড আইডিয়া, মানে নো ফলোইংটা আপনি আসলে ডিসকারেজ করা হচ্ছে আপনাকে এই ধরনের ট্যাগ ইউজ করতে। তো এটা আসলে কারণ কি, কারণ গুগল আসলে ভাবছে, এই যে দেখেন এখানে বলছে আই ডু নট ট্রাস্ট মাই ওন লিঙ্কস, সো হোয়াট ডু ইউ থিঙ্ক গুগল ইজ গোয়িং টু ডু উইথ ইট। মানে আপনার নিজের লিঙ্কে আপনি ট্রাস্ট করছেন না, গুগল আসলে এরকম ভাবছে। তাছাড়া আপনি এটা আসলে ফলো করতে মানা করছেন কেন? তো এই ক্ষেত্রে আসলে আমরা নো ফলো লিঙ্কটা আসলে পারতপক্ষে এইটা অ্যাপ্লাই করার চেষ্টা না করবো, বা এই ধরনের নো ফলো লিঙ্কের প্র্যাকটিস আমরা যত আসলে কম করা যায় তত ভালো। এবং এর আরো কিছু প্রস এন্ড কনস আছে, সেগুলো আমরা একটু পরে গেলে হয়তো বুঝতে পারবো। এখানে এক্সএমএল সাইট ম্যাপের কথা বলতে, তো এক্সএমএল সাইট ম্যাপেরটা আমরা আগেও জেনেছি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের যে ইউআরএল আছে তার একটা হচ্ছে লিস্ট। সেখানে আসলে আমরা একটা স্ট্রাকচার ফরম্যাটে রাখি, কারণ আমাদের যখন অনেক বেশি পেজ হয়ে যায় তখন আমাদের আসলে সাইট ম্যাপের দরকার হয়। এবং এই সাইট ম্যাপের ক্ষেত্রে কিছু বিষয় আছে, যেমন আপনার যদি একটা এক্সএমএল সাইট ম্যাপে আপনি 50,000-এর বেশি আসলে ইউআরএল প্রোভাইড করবেন না। পাশাপাশি তার সাইজটাও আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে 50 মেগাবাইটের বেশি যাতে না হয়। তো এই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু আপনাকে সাইট ম্যাপটা তৈরি করতে হবে। তো এখানে আসলে বলতে দেখেন যে কোন সাইট ম্যাপ গুলো আপনার দরকার আছে বা কোনগুলো নাই। এখানে বলছে ইউ মাইট নিড এ সাইট ম্যাপ ইফ, আপনার সাইটটা যদি আসলে খুব লার্জ হয় তাহলে অবশ্যই আপনার একটা সাইট ম্যাপ দরকার। পাশাপাশি আপনার যদি কোনো লার্জ আর্কাইভ থেকে থাকে তাহলে আপনার সাইট ম্যাপ দরকার, অথবা নট ওয়েল লিঙ্ক টু ইচ আদার। দেখেন যেগুলো আসলে নিউজ পোর্টাল আছে এগুলো কিন্তু খুব একটা লার্জ আর্কাইভ থাকে, এবং এগুলো কিন্তু প্রতিদিন নতুন 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 আপডেট দিচ্ছে, এবং প্রতিদিন নতুন নতুন কি করছে, নিউজ পাবলিশ করছে। একই দিনে দেখা যাচ্ছে 10টা 20টা 50টা পর্যন্ত তারা কিন্তু লিঙ্ক পাবলিশ করে। তো তাদের আর্কাইভটা কিন্তু অনেক লার্জ। এই ধরনের ক্ষেত্রে কি হয়, এই ধরনের ক্ষেত্রে একটা সাইট ম্যাপের দরকার হয়। পাশাপাশি বলছি ইওর সাইট ইজ নিউ এন্ড হ্যাজ ফিউ এক্সটার্নাল লিঙ্ক, আপনার সাইটটা যদি একেবারে নতুন হয় তাও আপনি আসলে সাইট ম্যাপ ইউজ করতে পারেন। তো এই ক্ষেত্রে আসলে আমাদের নতুন সাইটের ক্ষেত্রে সাইট ম্যাপ খুব একটা প্রয়োজন বলে আমার মনে হয় না। যাই হোক, তারপরে বলছে রিচ মিডিয়া কন্টেন্ট। আপনার যদি আসলে খুব বেশি রিচ মিডিয়া কন্টেন্ট থাকে, যেমন ইমেজ, ভিডিও, এই ধরনের কন্টেন্ট যদি আসলে আপনার সাইটে খুব বেশি থাকে তাহলে আপনি এই যে প্রত্যেকটার জন্য আলাদা সাইট ম্যাপ ইউজ করবেন। আপনার কন্টেন্টের জন্য আলাদা সাইট ম্যাপ থাকবে, পাশাপাশি আপনার ভিডিও এবং ইমেজের জন্য কিন্তু আপনাকে আলাদা সাইট ম্যাপ তৈরি করতে হবে। তারপরে বলছে আপনার আসলে কখন সাইট ম্যাপ দরকার নেই, আপনি যদি খুব স্মল একটা ওয়েবসাইট রান করেন সেক্ষেত্রে আপনার সাইট ম্যাপের দরকার নেই। এখানে বলছে উই মিন অ্যাবাউট 500 পেজেস অর লেস অন ইওর সাইট, মানে আপনার ওয়েবসাইটে যদি 500 নিচে পেজ থাকে তাহলে আসলে আপনার সাইট ম্যাপের কোনো প্রয়োজন নেই। বা আপনি যদি আসলে ব্লগারে কাজ করেন বা ওয়েবসাইট নিয়ে কাজ করেন তাহলে কি হবে, তাহলে আপনার কিন্তু সাইট ম্যাপের দরকার নেই। পাশাপাশি কি, পাশাপাশি আপনার ধরেন 500টা পেজ আছে ঠিক আছে, বা তারও বেশি পেজ আছে, কিন্তু প্রত্যেকটা পেজের যে ইন্টারনাল লিঙ্কিং স্ট্রাকচার এটা আসলে আপনি খুব ভালোভাবে মেইনটেইন করতে পারছেন বা খুব ভালোভাবে ফলো করছেন আপনি, তাহলে কি হবে, তাহলে ক্রলার এসে খুব ভালোভাবে আপনার সেটাকে রিড করতে পারবে, এবং আপনার কি প্রয়োজন নেই, আপনার একটা সাইট ম্যাপের প্রয়োজন নেই। এবং মিডিয়া ফাইলস, যদি এটা আসলে আপনার মিডিয়া ফাইলস খুব কম থাকে বা একেবারে নাই থেকে থাকে তাহলে আপনার সাইট ম্যাপের প্রয়োজন নেই। তারপরে এখানে বলছে যে বিল্ড এন্ড সাবমিট এ সাইট ম্যাপ। আসলে আপনাকে একটা সাইট ম্যাপ বিল্ড করতে হলে এবং সেটাকে সাবমিট করতে হলে কি কি বিষয় মাথায় রাখতে হবে। তো প্রথমে বলে রাখা দরকার, সাইট ম্যাপ আসলে আপনি দুইভাবে সাবমিট করতে পারেন। একটা হচ্ছে রোবট টিএক্সটি ফাইলের মাধ্যমে, আর একটা হচ্ছে সরাসরি গুগল সার্চ কনসোলের মাধ্যমে, যেটা আসলে বেশি পপুলার বা খুব ইজিতে আসলে এই ধরনের কাজগুলো করা যায়। রাজা রোবট টিএক্সটি ফাইলে আমরা কি করি, রোবট টিএক্সটি ফাইলের মাধ্যমে জাস্ট আমরা বলে দেই, একটা ডিরেকশন দিই যে গুগল ক্রলার যাতে বুঝতে পারে আমার সাইট ম্যাপের লোকেশনটা কোথায়। আমি হয়তো আমার ওয়েবসাইটের পার্টিকুলার কোনো একটা লোকেশনে আমার সাইট ম্যাপটাকে রেখে দিচ্ছি, এটা তো আসলে যখন ক্রলার আসবে তাকে তো আসলে বুঝাইতে হবে যে আমার সাইট ম্যাপটা কোথায় আছে। সেটা আমরা রোবট ডট টিএক্সটি ফাইলের মাধ্যমে তাকে আসলে বলে দিই
যে এই অমুক পার্টিকুলার প্লেসে আমার সাইট ম্যাপটা আছে। তো তারপরে বলছে যে সাইট ম্যাপ তৈরি করার আগে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে কোন পেজগুলো আপনি ক্রল করতে চাচ্ছেন। নট নেসেসারি আমি আমার ওয়েবসাইটের প্রত্যেকটা পেজকে ক্রল করব, এর কিন্তু কিছু অসুবিধা আছে, সেগুলো আমরা আরেকটু পরেই দেখবো যে আসলে আমরা সবগুলো পেজকে কেন ক্রল করব না, কেন মাত্র শুধুমাত্র আমরা সেই সব পেজকে ক্রল করব যেগুলো আসলে আমাদের প্রয়োজন। তারপরে বলছে একই সাথে আমার ক্যানোনিকাল যদি ভার্সন থেকে থাকে তাহলে সেইগুলোকে আমাকে আইডেন্টিফাই করতে হবে, এবং ক্যানোনিকালের ভার্সনের যেটা হচ্ছে অফিসিয়াল ভার্সন সেটাকে আমি সাইড পাবে দিব। আমার ধরেন চারটা লিংক আছে যেটা আসলে একটা পেজকে কি বলে রিপ্রেজেন্ট করছে, এবং আমি চারটাই আসলে সাইট ম্যাপে দিয়ে দিয়েছি, তাহলে সেটা কিন্তু গুগলের ক্রলার যখন আসবে তখন সে কি করবে, সে আসলে চারটা পেজকেই ক্রল করবে। তো তার ফলে আসলে আমার কিছু প্রবলেম অ্যারাইজ হবে, সেগুলো আমরা একটু পরে দেখবো। তারপরে বলছে ডিসাইড হুইচ সাইট ম্যাপ ফরম্যাট ইউ ওয়ান্ট টু ইউজ। আপনাকে সাইট ম্যাপের যে বিভিন্ন ফরম্যাট আছে এগুলো সম্পর্কেও একটু ধারণা মাথায় রাখতে হবে, যে আসলে আপনি কোনটা ইমপ্লিমেন্ট করবেন। তারপর আসেন এই যে ক্রল বাজেট অপটিমাইজেশন। আসলে ক্রল বাজেট অপটিমাইজেশনটা কি? এই যে আমার এতগুলো পেজ আসলে গুগল ক্রল করছে, প্রতিনিয়ত গুগল ক্রল করতে আসছে, আমার পুরো ওয়েবসাইটটা গুগল ক্রল করছে, এইটা গুগল তো ফ্রিতে করে দিচ্ছে আমাদেরকে, আমাদেরকে ফ্রিতে দিচ্ছে, আমি আপনি এই সুবিধাটা ফ্রিতে পাচ্ছি। বাট আলটিমেটলি কি গুগল কি ফ্রিতে করতে পারছে? গুগলের কিন্তু এর জন্য একটা টাকা খরচ হচ্ছে, এবং প্রতি বছরে একটা হিউজ অ্যামাউন্ট কিন্তু এর জন্য গুগল খরচ করতে হয়। কিসের জন্য? শুধুমাত্র ক্রল পারপাসে। এই যে আপনি ক্রল পারপাসে এতগুলো টাকা আসলে গুগল খরচ করছে, তো এটা আসলে গুগল সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করে যে আসলে কোন খাতে আমি বা কোন ওয়েবসাইটের পিছনে আমার টাকা কিরকম খরচ হচ্ছে এবং সেখান থেকে আমি কিরকম বেনিফিট পাচ্ছি। ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে যেখানে 1000টা পেজ আছে, গুগল সেটাকে কি করছে, গুগল সেটাকে ক্রল করছে, এবং ক্রল করার জন্য গুগল আসলে একটা টাইম স্পেন্ড করছে। এই যে টাইম স্পেন্ড করছে, এই টাইমটাই কিন্তু তার মানির সাথে রিলেটেড। সে 5 মিনিট আপনার এখানে স্পেন্ড করলো মানে কি, তার ধরেন 5 টাকা খরচ হলো, মিনিটে তার 1 টাকা খরচ হয়। তো সেখান থেকে তো তাকে কিছু বেনিফিট জেনারেট করতে হবে, আপনার পেজগুলোতে হয়তো কিছুই নাই। তো তার কি হলো, সে এতগুলো আসলে ক্রল করলো, 5 টাকা খরচ করলো, কিন্তু দেখলো আসলে এখান থেকে আমি কিছু ইনভেস্ট করতে পারতেছি না, এগুলো আসলে কোনোটাই ভ্যালু ক্রিয়েট করছে না। তখন কি হবে, তখন আসলে গুগল আপনার পেজটাকে ক্রল করা আস্তে আস্তে কমিয়ে দিবে, ক্রলের যে ফ্রিকোয়েন্সি এটা আসলে তখন কমতে থাকবে। তো আমরা কিছুক্ষণ আগে বললাম সিজনালিটির কথা বা নো ইন্ডেক্স নো ফলোর কথা, এগুলো আসলে আমরা কেন বলছি? আসলে আমরা গুগলকে যদি আমাদের পুরো ওয়েবসাইট থেকে ট্রলি আসলে চেক করতে বলি, তাহলে গুগলের টাইমটা বেশি, আহ, সেখানে বেশি টাইম ইনভেস্ট করতে হবে তাকে। তো বেশি টাইম ইনভেস্ট করছে মানে তার বেশি টাকা খরচ হচ্ছে, কিন্তু আলটিমেটলি সে আসলে যে এখান থেকে যে ফিডব্যাকটা পাচ্ছে সেটা আসলে এই যে টাইম স্পেন্ড করতেছে তার সাথে তো একটা রেশিও ক্যালকুলেটেড হবে। রাদার আমি যদি তাকে কিছু পেজ, হয়তো আমি জানি আমার এই পেজগুলোর কোয়ালিটি ভালো না, এগুলো গুগল ক্রল করলে এগুলো আসলে র্যাঙ্কিং এ বা ইন্ডেক্সে আসবে না, তো আমি সেটা আসলে গুগলকে যদি আগে থেকেই বলে দিই তুমি এই পেজগুলোকে ক্রল করো না, তাহলে গুগলের জন্য কি হবে, গুগলের জন্য সুবিধা হবে বুঝতে, তাহলে তার টাইমটা এখানে কম খরচ করবে। রাদার সে কি করবে, রাদার বেশি ভ্যালু সে জেনারেট করতে পারবে, কারণ সে আসলে কম কিছু ক্রল করেই কিন্তু সবকিছু যা পাচ্ছে, এই যে ক্রল টাইমটার মধ্যে যে সে যা যা পাচ্ছে সবই কিন্তু তার জন্য ভ্যালু ক্রিয়েট করছে। এবং তখন কি করবে, তখন গুগল আসলে আমার ফ্রিকোয়েন্টলি আমার ওয়েবসাইটটা ক্রল করতে থাকবে। তো এটা হচ্ছে ক্রল বাজেট অপটিমাইজেশনের যে বিষয়টা, আমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে গুগলকে আমি শুধু ক্রল করতে বলবো না, আমার ওয়েবসাইটটা ক্রল করে যাতে গুগল একটা পজিটিভ ফিডব্যাক পায়। তো এখানে আসলে গুগল কিছু জিনিস আসলে মেজার করে আপনার ওয়েবসাইটটা ক্রল করার ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনার যে ডোমেইন, এই ডোমেইনের এজ, এটা আসলে যত পুরাতন হবে গুগল মনে করছে আপনার ওয়েবসাইটটা তত আসলে ইনরিচ হবে। পাশাপাশি লিংক প্রোফাইলের কথা বলছে, আপনার যে ইন্টারনাল বা এক্সটার্নাল লিংক আছে এগুলোকে তো সে আসলে বিভিন্ন প্যারামিটার দিয়ে মেজার করছে, সে আসলে দেখছে কোন লিংক গুলো আসলে রিলেভেন্ট, কোনগুলো আসলে ব্যাড লিংক, এগুলো তো সে দেখছে। এই যে লিংক প্রোফাইল, এটাও একটা হচ্ছে ফ্যাক্টর। আপনার লিংক প্রোফাইল যদি খুব হাই হয় তাহলে গুগলের যে ক্রল করার যে রেশিও বা ফ্রিকোয়েন্সি এটাও আসলে কি হবে, হাই হবে। পাশাপাশি আপনার ওয়েবসাইটের সাইজ, এই সাইজটা আসলে যত বড় হবে তত কিন্তু সে আসলে ফ্রিকোয়েন্সি ক্রল করতে আসবে, আবার ছোট হলে এটা কিন্তু কম আসবে, কারণ ছোট জিনিস সে একবার ফ্রিকোয়েন্ট বা ক্রল করলে সে বুঝে যাবে এখানে কি আছে। রাদার যে বড় ওয়েবসাইট গুলো কিন্তু প্রতিনিয়ত আপডেট করতে হয়, আপনি প্রতিনিয়ত নতুন নতুন কিছু পাবলিশ করছেন সেখানে, ফলে তার ক্রলের যে ফ্রিকোয়েন্সি সেটাও হাই হবে। পাশাপাশি বলছে অলসো হচ্ছে কন্টেন্ট ফ্রেশনেস।
ধরেন এই যে আমি বললাম কন্টেন্ট ফ্রেশনার দ্বারা কি বোঝাচ্ছে, বোঝাচ্ছে যে নতুন কন্টেন্টের কথা বোঝাচ্ছে। নিউজ পোর্টালের ক্ষেত্রে কি হয়, তারা প্রতিদিনই নতুন, প্রতিদিন না শুধু প্রতি ঘন্টায় দেখা যাচ্ছে তারা নতুন নতুন কন্টেন্ট আপডেট করতেছে। সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আসলে গুগলের সেখানে আসলে খুব ফ্রিকোয়েন্টলি ক্রল করতে হয়। এখানে বলছে যে আপনি যদি আসলে খুব ভালোভাবে এটাকে ক্রল করতে চান, তাহলে আপনাকে আগে যেটা দেখতে হবে, তো মানে গুগলকে ক্রল করবে বা আপনাকে আসলে মাথায় রাখতে হবে যে গুগল যখন ক্রল করবে তখন সে যেন সেই পেজ গুলো ক্রল করতে পারে যেগুলো রিডেবল এবং রিচেবল। তো রিডেবল বলতে কি, আসলে ফরম্যাটটা প্রপার ওয়েতে আছে, বা তার লিঙ্কটা আসলে ঠিক আছে, সেটা হচ্ছে 200 লিঙ্কে রিফ্লেক্ট করতেছে, বা সেটা আসলে রিচেবল, সেখানে আসলে গুগল রিচ করতে পারবে, সেখানে আসলে ব্রোকেন লিঙ্ক নাই বা কোনো হচ্ছে টেম্পোরারি রিজেক্ট করা নাই। এই জিনিসগুলো থেকে আসলে আহ, আমার যে সাইটটা, এই সাইট ম্যাপে আসলে এই জিনিসগুলো আমি ঠিক মতো আহ কি বলবো ইমপ্লিমেন্ট করছি, বা ঠিক মতো আমি এই জিনিসগুলো ওখানে বলে দিচ্ছি। পাশাপাশি কি, পাশাপাশি হচ্ছে আমার ডুপ্লিকেট ডুপ্লিকেট বা আসলে কোনো যদি লো কোয়ালিটি কন্টেন্ট থাকে সেই জিনিসগুলো কিন্তু আমি গুগলকে স্ক্রল করতে বলবো না, যেগুলো আসলে স্ক্রল করার দরকার নেই। এবং আরেকটা বিষয় হচ্ছে পেজ স্পিড। আমার যে পেজ স্পিড এইটা যদি আসলে খুব স্লো হয়, তাহলেও কিন্তু গুগলের স্ক্রল করতে একটু বেশি সময় লাগবে। এবং তার কি হবে, বেশি সময় লাগা মানেই তার আসলে কস্টটা বেশি হয়ে যাওয়া। তো সেই জিনিসটা আমাকে আসলে মাথায় রাখতে হবে যাতে আমার পেজ স্পিডটা সব সময় ভালো থাকে, এবং এর জন্য যা যা আসলে স্টেপ নেওয়া দরকার আমাকে নিতে হবে। তারপরে কি বলছে, দেখেন এখানে ক্রল রেটের কথা বলছে, যে ক্রল রেটটা আসলে কি মিন করছে। এটা আসলে প্রতি দিনে 24 ঘন্টায় আসলে গুগল যতবার আপনার সাইটটা ক্রল করছে, এটাকে আসলে ক্রল রেট বলা হচ্ছে। তো ক্রলটা যে গুগল করছে, এটা আসলে আমাদের যে আমরা যারা ক্লায়েন্ট বা যারা আসলে ওয়েবসাইট বা ব্লগ গুলোকে রান করি, আমাদের একটা ইন্টেনশন থাকে যে আসলে আমরা কেন গুগলকে দিয়ে ক্রল করাবো, এই থেকে আসলে আমাদের কি বেনিফিট আমাদের জেনারেট হবে। তো আমরা যারা আসলে চাই যে আমাদের পেজ গুলো আসলে গুগলে র্যাঙ্ক করুক, তারা আসলে কি চাই, তারা আমরা চাই যে গুগল আমার যে সাইট ম্যাপটা আছে, এই সাইট ম্যাপের থ্রুতে আমার হচ্ছে ওয়েবসাইটটাকে সহজেই কি করুক, ক্রল করুক, যাতে আমার আসলে প্রত্যেকটা পেজ এসিআরপি তে আসার একটা সম্ভাবনা থাকে। তারপরে আমি যদি কোনো আসলে চেঞ্জ ক্রিয়েট করে থাকি, কোনো একটা পেজকে আপডেট করে থাকি, বা কোনো একটা পেজকে আসলে মডিফাইড করি, বা সেটা আসলে সাইটটা পরিবর্তন করি, তাহলে এই ধরনের যে চেঞ্জ গুলো, এগুলো যাতে খুব ফ্রিকোয়েন্টলি কি করতে পারে, গুগল ডিটেক্ট করতে পারে, এবং সেই অনুযায়ী তার যাতে স্টেপ সে নিতে পারে। এবং পাশাপাশি আমাকে দেখতে হবে ইকোনমিক্যালি এবং ইফিসিয়েন্টলি গুগল যে কাজটা করছে তার যেন আসলে খুব কম খরচে করতে পারে। খুব কম খরচে বলতে আমি বুঝাচ্ছি খুব কম সহজে সে কম সময়ের মধ্যে সে করতে পারে। এবং কম সময়ের মধ্যে করতে সে তখনই পারবে যখন আসলে আমি এটাকে ইফিসিয়েন্টলি বা ওয়েল স্ট্রাকচার ওয়েতে তার সামনে প্রেজেন্ট করতে পারবো। আমি শুধুমাত্র তাকে বলে দিব যে আমার এই পেজগুলো আসলে ভ্যালুয়েবল, এগুলো আসলে তুমি স্ক্রল করতে পারো। আদার যে পেজগুলো আছে এগুলো আসলে আমার সামহাও আমার ওয়েবসাইটে আছে, হতে পারে এগুলো ব্যাকডেটেড, হতে পারে এগুলো আরো ডেভেলপ করতে হবে, আমি এখনো করে নাই, বা হতে পারে এই পার্টিকুলার টাইমে আমার এই পেজগুলোর দরকার নাই। তো আমরা প্রথমে কি করলাম, আমরা হায়ারার্কির কথা বললাম যে আমার আসলে যে পেজগুলো বেশি দরকার সেগুলোকে আমি কি করবো, ইন্টারনাল লিঙ্কটা আসলে সেই পেজগুলোতে বেশি হবে। তো এটা আমি কেন করছি, যে পেজগুলো আসলে দরকার সেগুলোই কেন ইন্টারনাল লিঙ্ক করছি, এই যে এই কারণটাতে। কারণ যত বেশি ইন্টারনাল লিঙ্ক হবে, তত আসলে গুগলের বেশি আসলে সময় লাগবে ক্রল করতে, এবং বেশি সময় লাগলে সে আসলে কি দেখবে, সে একটা বেশি ফিডব্যাক চাইবে। তার আসলে একটা তো রেশিও আছে, যে আমি যেখানে 5 টাকা খরচ করবো সেখান থেকে যাতে অ্যাটলিস্ট আমার 5 টাকা বেনিফিট আসে। এই জন্য আমি শুধুমাত্র হায়ারার্কিতে সেই পেজগুলোই রাখবো যেগুলো আসলে আমার ইনিশিয়াল মুভমেন্টে খুব বেশি ভ্যালু ক্যারি করে। তো এটাই বলা হচ্ছে ইকোনমিক্যালি এন্ড ইফিশিয়েন্টলি আমাকে এই জিনিসগুলোকে হ্যান্ডেল করতে হবে। তারপর এখানে বলছে লিমিট দ্য ক্রল রেট। এখন দেখেন ক্রল তো গুগল আপনার কাছে আপনার ওয়েবসাইটটা করছে, পাশাপাশি আপনিও চাচ্ছেন এটা আসলে ক্রল করা হোক। কিন্তু এরও একটা প্রবলেম আছে, গুগল যখন আপনার ওয়েবসাইটে ক্রল করবে তখন আসলে এটা আপনার ওয়েবসাইটের যে স্পিড এটা কিন্তু স্লো করে ফেলবে। তো এটা যদি খুব ফ্রিকোয়েন্টলি গুগল করতে থাকে পার্টিকুলার কোনো এক রিজনে, গুগল হয়তো আপনার ওয়েবসাইটে খুব ফ্রিকোয়েন্টলি ক্রল করছে বারবার, তো তাতে কি হচ্ছে, তাতে আপনার ওয়েবসাইটের স্পিড কিন্তু স্লো হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেক্ষেত্রে গুগলকে আপনি বলে দিতে পারেন যে আসলে আপনি দিনে কতবার চান যে আপনার ওয়েবসাইটটা ক্রল করা হোক। হয়তো আপনি চান দিনে একবার ক্রল করলেই যথেষ্ট, কারণ আপনি ফ্রিকোয়েন্টলি এত আপডেট করছেন না আপনার কন্টেন্ট।
বা আপনি প্রতি ঘন্টায় আপনার কন্টেন্ট আপডেট করছেন, সেখানে প্রতিদিন নতুন কিছু লিখছেন। তো এটা আসলে আপনার যে প্রয়োজন, সেই প্রয়োজন অনুযায়ী আপনি এটাকে কি করতে পারেন, গুগলকে বলে দিতে পারেন। তো এখানে একটা বিষয় আছে, আপনার যে ওয়েবসাইটের যে ক্রল ফাংশন থেকে যেখান থেকে আপনি আসলে তাকে এই ডিরেকশনটা দিবেন, সেখানে যদি আসলে থাকে এরকম একটা অপশন যে ক্যালকুলেটেড অ্যাজ অপটিমাল, তাহলে আপনি তাকে আসলে ইনক্রিজ করার কথা বলতে পারবেন না। তার যে নাম্বার আছে, ক্রলের রেট যেটা আছে, সেটা সে ইনক্রিজ করবে না, কিন্তু একটা স্পেশাল আসলে ফরম্যাটের মাধ্যমে বা আপনি তাকে রিকোয়েস্ট করতে পারেন যাতে সে সেটাকে আসলে কমিয়ে দেয়। পাশাপাশি আসলে যদি এই ধরনের কিছু না থাকে, সেটা যদি আসলে ম্যানুয়ালি আপনি ইনপুট দেওয়ার অ্যাবিলিটি থাকে, তাহলে কি হবে, তাহলে আপনাকে তাকে বলে দিতে পারেন যে সে আসলে সেটা ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে, এবং সেটা ভ্যালিড থাকবে পরবর্তী 90 দিনের জন্য। 90 দিনের পর এটা আপনাকে আবার চেঞ্জ করতে পারবে। তারপরে এখন বলছি, দেখেন এই যে ক্রলের যে বিষয়গুলো আছে, এখানে আসলে কিছু প্রবলেম অ্যারাইজ হয়। গুগলের যে বট, সে আসলে ক্রল করতে যেয়ে অনেক সময় দেখা যায় সবগুলো পেজকে সে ক্রল করতে পারছে না। তো এই যে সবগুলো পেজকে সে ক্রল করতে পারে না, এটা কেন পারে না? তার এগেইনস্টে তো কিছু একটা ইস্যু আছে দেখেই সে পারছে না। তো এই ইস্যুগুলো আসলে বিভিন্ন কারণে অ্যারাইজ হয়। তো তার মধ্যে একটা কারণ হচ্ছে মেটা ট্যাগ বা রোবট টিএক্সটি তে আসলে যদি কিছু প্রবলেম থেকে থাকে, তাহলে এই ধরনের ইস্যু অ্যারাইজ হয়। তো এই ধরনের ইস্যু আসলে প্রিটি ইজি টু সলভ। এগুলো আসলে খুব সহজেই ডিটেক্ট করা যায় এবং খুব সহজেই সলভ করা যায়। তো এগুলো আসলে কি ধরনের, এগুলো আসলে আপনি যদি কোনো পেজকে আসলে ইন্ডেক্স এর জন্য ব্লক করে থাকেন বা গুগলকে বলে থাকেন যে এই পেজটা আমার টোটালি ব্লক, এটা আসলে তোমার ইন্ডেক্সও করতে হবে না, ক্রলও করতে হবে না, তাহলে সেটাকে সে ক্রল করতে পারে না। আপনি হয়তো এই ধরনের লিঙ্ক দিয়ে রাখছেন, বাট সেই পেজটার লিঙ্কটা আপনি আবার সাইট ম্যাপে দিয়ে রাখছেন, তাহলে কি হয়, তাহলে একটা ঝামেলা তৈরি হয়ে যায়। সে সাইট পাবে দেখছে এই পেজটা আসলে আছে, বাট যখন সে পেজে যাচ্ছে তখন দেখছেন আপনার সেটাকে ব্লক করে রাখছেন। তো এই ধরনের আসলে জিনিসগুলো আপনাকে কি করতে হবে, আপনাকে সলভ করে রাখতে হবে। যেটা আপনি ব্লক করে রাখছেন সেটা সাইট ম্যাপ থেকেও বাদ দিতে হবে, বা সাইট ম্যাপে যদি রাখেন এবং তাহলে কি করতে হবে, তাহলে যে তার যে ব্লকের যে ডিরেকশনটা আপনি দিয়েছেন সেটা কি করতে হবে, উঠিয়ে নিতে হবে। এবং নো ফলো লিঙ্কস এর কথা বলছে, যদি নো ফলো লিঙ্কস থাকে তাহলেও সে সেটাকে কি করবে না, সেটা আসলে সে ফলো করবে না। হতে পারে কোনো একটা পার্টিকুলার টাইমে আপনাকে থেকে নো ফলো দিয়ে রাখছিলেন, বাট আপনি সেটাকে পরে উঠায় নেবেন, এই জিনিসটা আপনার মাথায় নাই। আপনার 500টা 1000টা পেজ আছে, সবগুলো তো আসলে এইভাবে ধরে ধরে আপনি কাজ করতে পারবেন না। যখন এই জিনিসটা আপনার, আর যখন আপনি এটাকে আসলে অডিট করবেন, তখন যে এই ধরনের আসলে সিনারিও দেখলে সেটাকে আপনি ফিক্সড করে নেবেন। একইভাবে বলছে ব্লকিং দ্য পেজ ফ্রম ইন্ডেক্সিং থ্রু রোবট টিএক্সটি। আপনি মেটা ট্যাগের মাধ্যমে আপনার পেজকে ব্লক করতে পারেন, আপনি রোবট টিএক্সটির মাধ্যমে ব্লক করতে পারেন। তো দুই ক্ষেত্রে আপনার যদি এই ধরনের কোনো ইস্যু হয়, তাহলে সেটাকে সলভ করতে হবে। তারপরে বলছি ইন্টারনাল ব্রোকেন লিঙ্ক। আসলে কোনো লিঙ্ক হয়তো আছে যেটা গুগলের ইন্ডেক্সেও আছে এবং সেটা এসইআরপি তেও র‍্যাঙ্ক করছে, বাট সামহাউ সেই লিঙ্কটা কি হয়েছে, নষ্ট হয়ে গেছে। তো এই ধরনের আসলে হলে কি হয়, গুগল দেখা যাচ্ছে কোন একজন অডিয়েন্স আসছে, পার্টিকুলার কিওয়ার্ড লিখে সার্চ করছে এবং গুগলের এসইআরপি তে সেটা শো হয়েছে, এবং সে ওই আপনার ব্লু লিঙ্কে হিট করছে, বাট সে যখন আসলে পেজটাতে আসবে তখন দেখা যাচ্ছে 404। মানে কি, মানে হচ্ছে আপনার পেজের লিঙ্কটা আসলে নষ্ট হয়ে গিয়েছে, বা এই ধরনের আসলে কিছু একটা দেখাচ্ছে। তো এই ধরনের আসলে ইন্টারনালের যে লিংকের যে প্রবলেম, এখানে আসলে কিছু প্রবলেম অ্যারাইজ হয়, সেটা হচ্ছে ইউআরএল ইরোস এর ক্ষেত্রে এই ধরনের প্রবলেম হয়। আউটডেটেড যদি কোনো ইউআরএল থাকে, বা পেজ উইথ ডিনাইড অ্যাক্সেস, আপনি যদি আসলে কোনো পেজের অ্যাক্সেস কে সবার জন্য আসলে ওপেন না রাখেন, পার্টিকুলার কিছু মানুষের জন্য যদি আসলে সেটাকে অ্যাক্সেস করে রাখেন এবং সামহাও সেই পেজটা আসলে গুগল ইন্ডেক্স করে ফেলছে, যেটা আসলে ইন্ডেক্স করার কথা না, তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আসলে এই ধরনের একটা প্রবলেম অ্যারাইজ হবে। এবং সেটা কি বলছে, ব্যাড এক্সপিরিয়েন্স ফর ইউজার বাট অলসো ফর দ্য ক্রলার। এটা আসলে ক্রলার এবং আমার যে ইউজার আছে দুইজনের জন্য কি একটা ব্যাড এক্সপিরিয়েন্স ক্যারি করবে। তারপরে সার্ভার রিলেটেড প্রবলেম হতে পারে, এবং সেটাকে আসলে কি দ্বারা আমি বুঝবো, সেটা আসলে 5 দিয়ে 5 এক্সেস ইরর বা 5 দিয়ে শুরু হবে এমন একটা আমাকে সিগন্যাল দিবে। তো তার এই যে এই সিগন্যাল কোড থেকে আমি বুঝতে পারবো এটা হচ্ছে আমার সার্ভার রিলেটেড প্রবলেম। সেখানে কি হতে পারে, সার্ভারের ইরর থাকতে পারে, লিমিটেড সার্ভার ক্যাপাসিটি থাকতে পারে, বা ওয়েব সার্ভারের মিসকনফিগারেশন, কনফিগারে কোনো ত্রুটি থাকতে পারে। তো এর জন্য আমাকে কি করতে হবে, এর জন্য আমাকে বলছে দেখেন, provide the list of pages with errors to the person responsible for website development and maintenance। মানে এই ধরনের যদি কোনো প্রবলেম অ্যারাইজ হয়, আপনার যে হচ্ছে ওয়েবসাইট ডেভেলপ এবং মেইনটেইন করার জন্য যে আসলে পার্টিকুলার লোক আছে তার সাথে আপনাকে কনসার্ন করতে হবে বা যোগাযোগ করতে হবে।
তারপরে হচ্ছে আপনার যে সাইট ম্যাপের কিছু ইস্যু ক্রিয়েট হইতে পারে, সেটা আসলে ফরম্যাট এরর থাকতে পারে, আপনি হয়তো সাইট ম্যাপ তৈরিতে কোনো আসলে ভুল করছেন, বা আপনার হচ্ছে রং পেজ ইন সাইট ম্যাপ, আপনি আসলে কোনো একটা ভুল পেজকে সাইট ম্যাপে দিয়ে দিয়েছেন। তো এই ধরনের আসলে ইস্যু থাকলে সেগুলো আপনাকে আসলে সলভ করতে হবে। তারপরে বলছে আউটডেটেড টেকনোলজি ইন ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইনে যদি কোনো আসলে আউটডেটেড টেকনোলজি আপনি ইউজ করে থাকেন, আর এখানে বলছে ফ্ল্যাশ কন্টেন্ট এবং এইচটিএমএল ফ্রেমস, এগুলো আসলে কি, এগুলো হচ্ছে আউটডেটেড টেকনোলজি। এই ধরনের আরো কিছু থাকতে পারে, আমি আসলে টেকনিক্যাল রিলেটেড এই জিনিসগুলো খুব একটা জানি না, কিন্তু আপনারা যারা আছেন তারা হয়তো বুঝবেন এখানে আউটডেটেড যে টেকনোলজি থাকতে পারে। আর সেগুলো থাকলেও কিন্তু ক্রলারের হয়তো কোনো প্রবলেম হতে পারে, ক্রলার হয়তো সেই ল্যাঙ্গুয়েজ গুলো বুঝতে নাও পারে। তো সেটাকে কি করতে হবে, সেটাকে যত দ্রুত সম্ভব আপনারা আপডেট করে নিতে হবে। এখন এটা হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল পার্ট, সেটা কি, সেটা হচ্ছে ওয়েবসাইট আর্কিটেকচার। এই যে ওয়েবসাইট আর্কিটেকচার রিলেটেড যদি কোনো আসলে প্রবলেম হয়, সেটা আসলে খুব সহজে সলভ করা যায় না, এবং বলা হচ্ছে মোস্ট ডিফিকাল্ট টু সলভ। এটা আসলে সলভ করা খুব ডিফিকাল্ট। এগুলো আসলে কি, এগুলো হচ্ছে ইস্যু উইথ ইন্টারনাল লিঙ্কিং। আপনার যদি ইন্টারনাল লিঙ্কিং এর কোনো ইস্যু থেকে থাকে, কারণ আপনার একটা পেজে হয়তো, ওয়েবসাইটে হয়তো 1000টা পেজ আছে, এবং একটা পেজকে আপনি কি করছেন, 10-15টা পেজের সাথে লিঙ্ক আপ করছেন। ওই যে 15টা পেজ আছে, এই 15টা পেজও তো আসলে 5-10টা পেজের সাথে লিঙ্ক আপ। তো দেখেন এখানে বিষয়গুলো আসলে খুব ক্রিটিক্যাল। তো এগুলো আসলে আমি কি করতে হবে, এগুলো আমাকে টুলস ইউজ করে আসলে সলভ করতে হবে। তো আমরা দেখবো যখন টুলসটা ইউজ করবো তখন আসলে ইন্টারনাল লিঙ্কিং এর প্রবলেম গুলো আমরা দেখবো। তারপরে বলছে রং রিডিরেক্ট। আপনার যদি আসলে রিডিরেক্টে কোনো রং ইনফরমেশন দেওয়া থাকে, তাহলে সেটা কি করতে হবে, সেটাকে আসলে সলভ করতে হবে। তারপরে পেজ ডুপ্লিকেট কজ বাই পোর ওয়েবসাইট আর্কিটেকচার। আপনার যদি পেজের খুব বেশি ডুপ্লিকেট থাকে, এবং সেটা যদি আপনি ক্যানোনিক্যাল দ্বারা আসলে সলভ না করে থাকেন, তাহলে সেটাও কি করবে, সেটা আসলে ক্রলারকে ক্রল করতে আসলে সমস্যা সৃষ্টি করবে। তারপরে রং জাভাস্ক্রিপ্ট এন্ড সিএসএস ইউজেস। এই যে জাভাস্ক্রিপ্ট বা সিএসএস ইউজেস, এগুলো আসলে যদি আসলে প্রপার ওয়েতে আসলে লেখা না থাকে, এগুলো তো আসলে কোড ল্যাঙ্গুয়েজ, এই কোড ল্যাঙ্গুয়েজে লেখাতে যদি কোনো ভুল থেকে থাকে, তাহলেও কিন্তু আসলে গুগল বট এসে বা স্পাইডার বা ক্রলার যেটাই বলেন, সে এসে কিন্তু আপনার পেজটাকে রিড করতে পারবে না। তো এই ধরনের বিভিন্ন সমস্যা অ্যারাইজ হবে, সেগুলোকে কি করতে হবে, আপনাকে ফাইন্ড আউট করতে হবে এবং সলভ করতে হবে। এখানে বলছে ক্রলিং টুল ওভারভিউ। আসলে আমরা ক্রলিং টুল ওভারভিউ এখন যাব না, আমরা পার্টিকুলারলি যখন প্র্যাকটিক্যাল ক্লাসে যাব তখন আসলে দেখবো যে কিভাবে আসলে আমরা এটাকে ইউজ করেছি। এখানে অনেকগুলো টুলস এর কথা বলছে, যে সেমরাশ অডিট টুল, তারপরে হচ্ছে স্ক্রিনিং ফগের কথা বলছে, ডিপ ক্রল এর কথা বলছে। তো এগুলো আসলে আমরা কিসের জন্য ইউজ করি, এগুলো আমরা হচ্ছে এই যে ক্রলিং যে প্যারামিটারটা আছে বা গুগলের বটটা আসলে কিভাবে ক্রল করে, সেম ওয়েতে এই টুল গুলো আসলে কিন্তু কাজ করে। একদম গুগলের বট যেভাবে কাজ করে, এরাও আসলে সেই প্যাটার্নেই কাজ করে। ফলে আমাদের বুঝতে সুবিধা হয় যে আমাদের ওয়েবসাইটে কি ধরনের প্রবলেম আছে, এবং সেই প্রবলেম গুলো নিয়ে কিন্তু আমরা আসলে সেগুলাকে আসলে বুঝতে পারি, জাস্টিফাই করতে পারি। কারণ 500টা পেজ তো আসলে আমার এক এক করে দেখে বোঝা সম্ভব না যে সেখানে কি প্রবলেম আছে। রাদার আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা একটা সফটওয়্যারে দিয়ে দিলাম, সে সফটওয়্যার আমাদেরকে আসলে টোটাল ডিসক্রিপশনটা দিয়ে দিল যে আমার কোথায় কি ইস্যু আছে, এবং সেখান থেকে কি করলাম, সেখান থেকে আমরা যেগুলো যেগুলো আসলে আমরা নিজেরা সলভ করতে পারি করলাম, বা আমরা একটা রেকমেন্ড দিলাম যে আসলে ওয়েবসাইট ডেভেলপ করছে তাকে, যে আসলে এই প্রবলেম গুলো এইভাবে অ্যারাইজ হয়েছে, আপনি সলভ করে দিবেন। তো এটাতে আর কিছু যাচ্ছি না, এখন আসেন ইউজার এজেন্ট। ইউজার এজেন্টের কথা কি বলছে দেখেন, বলছে দ্য ইউজার এজেন্ট ভ্যারিয়েবল ইজ বেসিক্যালি ফিল্ড বাই দ্য ব্রাউজার অর ক্রলার। মানে আপনার যে ইউজার এজেন্ট আছে, সেটা আসলে ব্রাউজার বা ক্রলারের জন্য আসলে ভিন্ন হয়। ব্রাউজার বলতে কি, আপনার গুগল সার্চ ইঞ্জিন হতে পারে, আপনার হতে ইয়াহুর হতে পারে, আপনার বিং হতে পারে। এগুলা কিন্তু প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের জন্য কিন্তু আলাদা আলাদা ইউজার আছে, বা তাদের আলাদা আলাদা বট আছে। এখন গুগলের বট যেটা বুঝতে পারবে, বা গুগলের বট, গুগল যেভাবে আসলে টেকনিক্যাল ওয়েতে ডেভেলপ করছে, ইয়াহুর বটটা তো সেরকম নাও হতে পারে। ইয়াহুর বটটা হয়তো আপনার সবকিছু বুঝতে পারছে না। দেখা যায় কি, ইয়াহুর বট আসলে আপনার রোবট টিএক্সটি ফাইল গুলো করতে পারে না। তো একই সাথে আপনি যদি চান যে আপনার আসলে সার্চ পেজটা গুগলেও আসবে, ইয়াহুতেও আসবে, তাহলে কি হবে, আপনাকে ইয়াহুর জন্য আলাদা আসলে রোবট টিএক্সটি ফাইল ক্রিয়েট করতে হবে, বা আলাদা কোনো ফরম্যাটে যেতে হবে। কারণ এখানে বলা হচ্ছে এই যে ওয়াইল্ড কার্ড বা আসলে আপনার যে রোবট টিএক্সটি বা রোবট মেটা ট্যাগ যেগুলো আসলে আপনি ইমপ্লিমেন্ট করছেন, সেগুলো গুগল বট রিড করার ক্ষমতা রাখে, বাট ইয়াহুর বট কিন্তু এগুলো রিড করতে পারে না।
তো তারপরে আসলে আরেকটা কিছু ডিফারেন্সিয়েশন আছে, সেটা হচ্ছে ক্রলার কিন্তু আসলে আপনার যে আসলে কি বলবো কন্টেন্ট টাইপ আছে, এই টাইপের উপরেও কিন্তু এটা আসলে ভ্যারি করে। কিরকম আপনার হচ্ছে আহ, ধরেন মোবাইলের ব্রাউজার জন্য এক ধরনের ক্রলার আছে, আপনার ডেস্কটপ ব্রাউজার জন্য আরেক ধরনের ক্রলার আছে, আপনার হচ্ছে ভিডিওর জন্য এক ধরনের ক্রলার আছে, আপনার হচ্ছে ইমেজের জন্য আরেক ধরনের আছে, এরকম প্রত্যেকটার জন্য কিন্তু কিছু ভ্যারাইটিস আছে। দেখেন আমি এখান থেকে একটু দেখার চেষ্টা করি। এই যে দেখেন এখানে বলছে ওভারভিউ অফ গুগল ক্রলার ইউজার এজেন্ট। এটা আসলে ইউজার এজেন্ট বলতে আসলে কোনো মানুষ না, এটা প্রত্যেকটা ক্রলারের এগেইনস্টে কিন্তু একটা ইউজার এজেন্ট থাকে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে এরকম যে ধরেন অ্যাডসেন্স এর জন্য আপনি যদি চান আপনার এই পার্টিকুলার কন্টেন্টটা কেবলমাত্র অ্যাডসেন্স এর জন্যই কাজ করবে এবং অ্যাডসেন্স এর জন্য এটাকে আসলে ব্যবহার করা হোক বা ইন্ডেক্স করা হোক, তাহলে আপনি এই ধরনের একটা হচ্ছে স্টিয়ারিং ইউজ করে আপনি সেটা গুগলকে আসলে বলে দিতে পারেন। এটা কোথায় থাকবে? এটা আপনার মেটা ডিসক্রিপশনে থাকবে বা মেটা ট্যাগে থাকবে। পাশাপাশি আপনি চাচ্ছেন হচ্ছে অ্যাড বট মোবাইল ওয়েব অ্যান্ড্রয়েড, এটা হচ্ছে মোবাইল ওয়েব এবং শুধুমাত্র অ্যান্ড্রয়েড যেটা মোবাইল, সেই মোবাইল গুলোর জন্য আপনার এই পার্টিকুলার কন্টেন্টটা ক্রল হোক, আদারওয়াইজ দরকার নাই। তখন আপনি সেখানে কিন্তু এই ধরনের একটা কি বলবো ট্যাগ ইউজ করতে পারেন। একই সাথে এখানে আরো অনেক কিছু আছে, এই যে গুগল বট ইমেজের ক্ষেত্রে যদি আপনি চান যে আপনার এই পার্টিকুলার ইমেজটা কন্টেন্টটা সাথে একটা ইমেজ আছে, আপনার এই ইমেজটাকে আপনি কি করতে চাচ্ছেন, আপনি ক্রল করাতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে এই ধরনের আসলে কোড ইউজ করতে হবে। তো এটা আসলে সেই বিষয়গুলোই বলছে, এগুলোকে আসলে কি বলছে, এগুলো আসলে ক্রলার এজেন্ট বলতেছে এবং এগুলো হচ্ছে এজেন্ট স্টিয়ারিং। তার মানে এই যে আমরা এতক্ষণ ক্রলারের কথা বললাম, এগুলো কিন্তু আসলে এক একটা ক্রলার না, এটা আসলে ভ্যারি করে কি, এটা ভ্যারি করে হচ্ছে আমার কন্টেন্টের উপরে, আমার ব্রাউজারের উপরে। তো এখানে কিন্তু সে কথাই বলছে যে আপনার যে ইউজার এজেন্ট এটা হচ্ছে ভ্যারিয়েবল ইজ বেসিক্যালি ফিল্ডেড বাই দ্য ব্রাউজার অর দ্য ক্রলার, ডিফারেন্ট ব্রাউজার এন্ড ক্রলারস ফিল দিস ফিল্ড উইথ ডিফারেন্ট ভ্যালুস। এটা আসলে প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা ভ্যালু ক্রিয়েট করে। এবং এখানে বলছে ক্রলার ওপেন হ্যাভ অ্যান ইউআরএল অর ইমেইল অ্যাড্রেস ইনক্লুড দেয়ার ইউজার এজেন্ট স্টিয়ারিং। এই যে ইউজার এজেন্ট স্টিয়ারিং যেটা আমি দেখলাম, এটার কথা বলছে যে আমি চাইলে আসলে তার সাথে কন্ট্যাক্ট করতে পারবো। সো দ্য ওয়েবসাইট ওনার ক্যান কন্ট্যাক্ট দ্য অপারেটর অফ দ্য ক্রলার। এখানে আপনি চাইলে এই যে ক্রলারটা আছে এর অপারেটরের সাথে কিন্তু কন্ট্যাক্টও করতে পারবেন। এটাই আসলে ইউজার এজেন্ট। তো এটা আসলে আমাদের কখন দরকার হবে? যখন আপনার পার্টিকুলার কোনো ইন্টেনশন থাকবে যে আমার এই যে পার্টিকুলার একটা কন্টেন্ট আছে, এটা আমি শুধুমাত্র চাচ্ছি যে মোবাইলের জন্য এটা আসলে ইন্ডেক্স, এটা ডেস্কটপের জন্য ইন্ডেক্স নাও, বা পার্টিকুলার কোনো একটা কিছু আপনি পাবলিশ করছেন, আপনি চাচ্ছেন এটা আসলে কোথায় যাক, এটা আসলে নিউজ স্নিপেট যেটাতে আছে এটাতে আসলে শো হোক এই ধরনের। তখন আপনি কিন্তু এই ধরনের নিউজের যে স্ক্রলার আছে তাকে এটা আসলে সেট করে দিতে পারেন। তাহলে কি হবে, তাহলে শুধুমাত্র নিউজের ক্ষেত্রে যে ক্রলার এইটাকে ক্রল করে সে আপনার এটাকে ক্রল করবে, অন্য আর যে ক্রলার গুলো আছে তারা এটাকে কিন্তু ক্রল করবে না। তো এই ধরনের জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হয়, ইনকেস যদি আমার প্রয়োজন হয় এই ধরনের বিষয়, তাহলে আমি এটাকে অ্যাপ্লাই করতে পারবো। এবং এখানে রোবট টিএক্সটি এর কথা বলছে, রোবট টিএক্সটি সম্পর্কে আমরা জানি। রোবট টিএক্সটি আমরা কেন ইউজ করি? রোবট টিএক্সটি আমরা ইউজ করি আমাদের গুগলকে আসলে কোনো একটা অর্ডার দিতে, বা গুগলের যে বট আছে তাকে যদি আমরা আসলে কিছু ডিরেকশন দিতে চাই যে তুমি এইভাবে কাজ করবা, বা এই পেজকে আসলে ফলো করবা, এই পেজকে ফলো করবা না, এই পেজকে ইন্ডেক্স করবা, এই পেজকে ইন্ডেক্স করবা না, এই ধরনের যদি আসলে আমরা কোনো কিছু করতে চাই, তাহলে কি আমরা করি, আমরা রোবট টিএক্সটি ইউজ করি। এবং বলছে যা ওল্ডেস্ট ওয়ে টু কন্ট্রোল দ্য সার্চ ইঞ্জিন ক্রলার। এই রোবট টিএক্সটি এটা হচ্ছে সবচেয়ে ওল্ডেস্ট ওয়ে টু কন্ট্রোল সার্চ ইঞ্জিন ক্রলার। এবং এর কিছু কিন্তু লিমিটেশন আছে। লিমিটেশন কি, যে যেটা বললাম, আপনার গুগল হয়তো রোবট টিএক্সটি ফাইলগুলো পড়তে পারছে, এর যে কোড ল্যাঙ্গুয়েজ আছে সেটা রিড করতে পারছে, কিন্তু নট নেসেসারি যে ইয়াহু বা বিং আপনার এই টেক্সটটাকে আসলে পড়তে পারবে। এবং সেক্ষেত্রে আপনি ধরেন কোনো একটা পেজকে আসলে কি করছেন, সেটা আপনার খুব হতে পারে হচ্ছে সেন্সিটিভ ডকুমেন্ট আছে এবং সেটাকে আপনি এরকম কমান্ড দিয়ে রাখছেন যেটা আসলে গুগল ক্রল করতে পারবে না, সেটাকে আপনি ব্লক করে রাখছেন।
এবং একই সাথে আপনি গুগলেও কাজ করছেন, ইয়াহুতেও কাজ করছেন। তো ইয়াহু যদি আসলে সেই পেজটা আসলে রিড না করতে পারে, তাহলে সে কি করবে, সেটা কিন্তু সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স করবে। তো এটাই হচ্ছে লিমিটেশন। এবং একই সাথে এটার একটা সুবিধাও আছে, সেটা হচ্ছে বলছে কম্বাইন ডাইরেক্টিভ। কম্বাইন ডাইরেক্টিভটা কি, ধরেন কোনো একটা আসলে আপনি ক্যাটাগরিকে, ধরেন এই যে যারা হচ্ছে ই কমার্স সাইটের কথা বলি, এখন গরমের সময়, এখন কিন্তু শীতের জামার জ্যাকেট আছে, শীতের জামা আছে, জুতা আছে, এগুলো কিন্তু চলবে না। এবং আমি বলছি যে আসলে গুগল যদি আমার সবকিছুকে ক্রল করতে যায়, গুগলের কিন্তু একটা টাকা খরচ হচ্ছে, এবং গুগল সেটাকে কিন্তু মাথায় রেখেই কাজ করে। তো আমি কি চাইবো, আমি যে শীতের যে আমার ধরেন 500টা বা 1000টা আসলে লিঙ্ক আছে, এগুলো তো এখন ক্রল করার দরকার নেই। এখন শীতের জামা কাপড় কেউ চাইবে না, আর চাইলেও আমি এখন আসলে দুই একটা জামা কাপড় বেচবো না, এর জন্য আসলে আমি এত রিস্ক নিব না। তার জন্য আমি কি করলাম, এই সাইটটাকে আমি একদম ব্লক করে দিলাম। কিন্তু এই পুরো সাইটটা ব্লক করার পরেও আমি দেখলাম যে এখন আসলে যেহেতু কিছুদিন পর বৃষ্টি হবে, হালকা হালকা শীত একটু পড়তে পারে, হয়তো আমার এই শীতের সময় এই ধরনের যে ফুল স্লিভ যে টি শার্ট গুলো আছে, এগুলো একটু ভালো চলে এই সময়। তো আমি কি করতে পারি, আমি এই ফুল স্লিভের যে ক্যাটাগরি আছে, এটাকে কিন্তু এক্সেস দিয়ে রাখতে পারি। মানে আমার যে শীতের পোশাক আছে, এই পুরো ফোল্ডারকে সে ব্লক করে রাখলেও পার্টিকুলার ওই যে ফুল স্লিভের যে ফোল্ডার আছে বা সাব ক্যাটাগরি আছে, ওইটাকে সে ঠিকই আসলে লিঙ্ক আপ করে রাখবে, ওইটাকে ক্রল করবে। এই ধরনের একটা কম্বাইন্ড ডিরেক্টিভ আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারি রোবট টিএক্সটি এর মাধ্যমে। তারপর এখানে বলছে যেখানে আসলে কিছু জিনিস আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে আসলে মাথায় রেখে কাজ করতে হয়। তার আগে আমি বলে নিই যে আমরা আসলে রোবট টিএক্সটি কেন ইউজ করি। খুব সিম্পল, আমাদের আসলে যদি কোনো প্রাইভেট ফোল্ডার থাকে, সেটাকে আমরা কি করি, সেটাকে আসলে আমরা গুগলের ক্রল থেকে, গুগল যাতে আসলে সেটাকে না ক্রল করে সেই জন্য আসলে আমরা ডিরেকশন দিয়ে রাখি। পাশাপাশি আমাদের একটা কন্ট্রোল থাকে, আমরা আসলে কিভাবে কোন কাজটা করব, কোনটাকে আসলে ক্রল করাবো, কোনটাকে ইন্ডেক্স করাবো, কোনটাকে করাবো না। এটা আমরা কিসের মাধ্যমে, মানে রোবট টিএক্সটি ফাইলের মাধ্যমে এটা গুগলকে বলে থাকি। তারপরে এই যে বলা হচ্ছে সাইট ম্যাপ। সাইট ম্যাপ আমরা কিভাবে আসলে ইমপ্লিমেন্ট করি, একটা হচ্ছে সার্চ কনসোলের মাধ্যমে ইমপ্লিমেন্ট করি, আর একটা হচ্ছে সাইট ম্যাপ আমাদের ওয়েবসাইটের কোন একটা পার্টিকুলার প্লেসে আমরা সেটাকে লোকেট করি, এবং সেই লোকেশনটা আসলে আমরা রোবট টিএক্সটি এর মাধ্যমে গুগলকে কিন্তু বলে দিই। এবং এখানে বলছে কিপ ডুপ্লিকেট কন্টেন্ট অ্যাওয়ে ফ্রম হচ্ছে এইচটিআরপি। এটা আসলে রোবট টিএক্সটি এর মাধ্যমে হয়তো করা যায়, আমি জানি না, কিন্তু এটা আসলে আমরা ক্যানোনিক্যাল যে টেক্সট আছে সেটার মাধ্যমে এটা ইমপ্লিমেন্ট করি, বা রোবট টিএক্সটির মাধ্যমে করা যায়। এবং এখানে আরো কিছু বলছে যে আসলে আপনার এই ধরনের আসলে রোবট টিএক্সটি যে সব সময় ঠিক মতো কাজ করবে তা কিন্তু না, কোনো সময় এখানেও আসলে কোনো একটা প্রবলেম অ্যারাইজ হতে পারে, বা রোবট টিএক্সটির ক্ষেত্রে আপনি আসলে কোনো ভুল করতে পারেন। যদি আপনি ভুল করে থাকেন, তাহলে তো রোবট টিএক্সটি তো ঠিক মতো কাজ করবে না। তো এখানে আসলে কি ধরনের ভুল হয়, এখানে বলছে যে ফরম্যাট এরর হতে পারে, আপনার রোবট টিএক্সটি আসলে যে ফরম্যাটটা সেট আপ করছেন বা যে কোড গুলো ইউজ করছেন সেটা আসলে প্রপারলি করতে পারেন না। তারপরে আর কি, তারপরে বলছে ব্লক ইন্টারনাল রিসোর্সেস। আপনি আসলে পুরা সাইটটাকে আসলে ব্লক করে রাখতে পারেন ভুল করে। তো এগুলো আসলে কি, এগুলো আসলে আপনাকে দেখতে হবে যে আসলে আপনি হয়তো পার্টিকুলার একটা পেজ ব্লক করতে চেয়েছেন, ব্লক না করে আপনি ইন্টারনাল যত রিসোর্সেস আছে সবগুলোকে ব্লক করে রাখছেন। এবং সাইট ম্যাপ, whether সাইট ম্যাপ HTML is indicated in robot.txt। এখানে হচ্ছে রোবট টিএক্সটি দ্বারা হয়তো আপনি সাইট ম্যাপকে বোঝাচ্ছেন, কিন্তু সেটা আসলে আপনি ঠিক মতো বুঝাতে পারেননি, তাহলেও কিন্তু আসলে একটা প্রবলেম অ্যারাইজ হয়। তো সেইগুলো আপনাকে আসলে দেখতে হবে। এবং এখানে বলা হচ্ছে যে কিভাবে আসলে আপনি আপনার যে রোবট টিএক্সটি ফাইল, এইটা আসলে আপলোড করবেন। এটা আপনি যখন একটা ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, এটা সম্ভবত যে সি প্যানেলটা দেখাচ্ছে, এটা একটা সি প্যানেলের ইন্টারফেস। এটা সম্ভবত ওয়ার্ডপ্রেস এর, আমি শিওর না, কিন্তু ওয়ার্ডপ্রেস সম্বন্ধে এই ধরনের একটা সি প্যানেল দেখায়। এটা হচ্ছে আপনার কি বলবো, অ্যাডমিন প্যানেল আপনি বলতে পারেন। এখানে যেতে হবে, এবং যাওয়ার পর কি করতে হবে, আপনার রুট ডিরেক্টরিতে যেতে হবে, এবং সেখান থেকে এফটিপি সি প্যানেলে যেতে হবে যেটাতে আমরা আছি, এবং সেখান থেকে পাবলিক এইচটিএমএল এ যেতে হবে। তারপর কি করতে হবে, তারপর আপনার সেখানে যদি আসলে টেক্সটটাকে এডিট করতে চান, বা আপনার যে রোবট টিএক্সটি ফাইলটাকে আসলে একটা কোড ল্যাঙ্গুয়েজের মাধ্যমে লিখবেন, সেটাকে আসলে এইভাবে লিখতে হয়। এটা আসলে আপনাদেরকে মুখস্থ করতে হবে বা শিখতে হবে যে আসলে কোনটার জন্য কি লেখে। তারপরে সেটাকে যখন লিখবেন, সেটা এই ধরনের একটা ইন্টারফেসে আপনাকে লিখতে হবে। এবং তার পাশাপাশি আপনি যখন সেটাকে ইনপুট দিবেন, তখন আসলে এটার কথা বলছে। এটা আসলে কি বলছে, এটা আসলে বলছে যে আপনার ওয়েবসাইটে আসলে অনেকেই থাকতে পারে, আপনার আসলে কিছু এমপ্লয়ি সেখানে থাকতে পারে, আপনার ফ্রেন্ডরা মিলে কাজ করতে পারেন, এবং সেখানে আপনি কাকে কি পারমিশন দিচ্ছেন। দেখেন এখানে বলছে ওনার পারমিশনের কথা, সেখানে আসলে আপনি বলছেন ওনার রিড করার পারমিশন আছে, রাইট করার পারমিশন আছে,
এবং এক্সিকিউট করারও পারমিশন আছে। একইভাবে গ্রুপ পারমিশনের কথা বলছে, পাবলিক পারমিশনের কথা বলছে। আপনি যাকে আসলে যে ফ্যাসিলিটি দিবেন সেটা এখান থেকে দিতে পারেন। এবং এইখানে যেটা হচ্ছে, এখানে বলছে যে রোবট টিএক্সটি যে আসলে কার্যক্ষমতা বা যে সেটা আসলে কি করতে পারে কি করতে পারে না, সেটা এখানে একটা ছোট্ট ইমেজের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করছি। এখানে বলা হচ্ছে যে ওয়েব পেজ, মিডিয়া ফাইল এবং রিসোর্স ফাইল, এই তিন ধরনের ফাইলে আসলে রোবট টিএক্সটি কাজ করে এবং তিনটারই সে ট্রাফিক ম্যানেজমেন্ট করতে পারে। সে আসলে রোবট টিএক্সটি এর মাধ্যমে এটা আসলে ট্রাফিক ম্যানেজমেন্ট করতে পারে, এইটারও ট্রাফিক ম্যানেজমেন্ট করতে পারে, এইটারও ট্রাফিক ম্যানেজমেন্ট সে করতে পারে। বাট সে আসলে ওয়েব পেজের ক্ষেত্রে সেটাকে গুগল থেকে হাইড করতে পারে না। কে পারে না? রোবট টিএক্সটি এর মাধ্যমে এটা করা যায় না। তো এই হচ্ছে কিছু বিষয় ছিল। তারপরে আছে এখন রোবট মেটা ট্যাগের কথা বলছে। এবং রোবট মেটা ট্যাগ কি? এটা হচ্ছে আরেকটু ডিসক্রিট ওয়েতে করা হয় এবং এটা হচ্ছে রোবট টিএক্সটি ফাইলের মতোই। তো এখানে আসলে এটা আমাদের কোন প্রয়োজনে আসলে ইউজ হয় দেখেন। এটা ধরেন আপনি আসলে কোন একটা স্নিপিতে চাচ্ছেন যে এই ধরনের ফিচার। আমরা গুগলে আসলে 10টা অর্গানিক ফিচার দেখেছিলাম যেভাবে আসলে গুগল রেজাল্ট শো করে। তো আপনি যদি আসলে চান যে আসলে কোনো একটা রেজাল্টে আপনাকে গুগল সেই রকম শো করুক, ধরেন নিউজ স্নিপিটে বা হচ্ছে নলেজ প্যানেলে বা হচ্ছে ফিচার স্নিপিটে আপনাকে শো করুক, তাহলে সেই ধরনের অ্যাপ্রোচ কিন্তু আপনি আসলে কিসের মাধ্যমে করতে পারেন? রোবট মেটা ট্যাগের মাধ্যমে করতে পারেন। একই সাথে এখানে বলছে গ্লোবাল অ্যাপ্রোচ। আমি যেটা বললাম যে আপনি যে চাচ্ছেন আপনার আসলে ওয়েবসাইটে শুধু মোবাইলের জন্য ক্রল করা হোক বা শুধুমাত্র অ্যাডসেন্স এর জন্য ক্রল করা হোক, এই ডিরেকশনটা আপনি কোথায় থেকে দিবেন? সেটা আসলে এই যে রোবট মেটা ট্যাগ আছে, এই পার্টিকুলার প্লেস থেকে আপনাকে কিন্তু এই ধরনের ডিরেকশন দিতে হবে। পাশাপাশি এখানে বলছে কম্বাইন ডিরেক্টিভস। আপনি একই পেজে একই ইউআরএল লিস্টে আপনি কিন্তু দুই তিন ধরনের ডিরেকশন দিতে পারেন। আপনি তাকে বলতে পারেন এটা মোবাইলের জন্য ইউজ করা হবে, আপনি তাকে বলতে পারেন যে আসলে এটা কি করা হবে, এটা আসলে নো ইন্ডেক্স করা হবে, নো ফলো করা হবে, বা আরো কিছু আসে আসলে। দেখেন এখানে বেশি কিছু বলছি না, এখানে এখানে বলছে নো আর্কাইভ, নো স্নিপেট, নো ট্রান্সলেট। এই ধরনেরও কিন্তু আসলে কি করা যায়, আপনার এই ধরনের আসলে ইনপুট দেওয়া যায় বা এই ধরনের ডিরেকশন এই যে রোবট মেটা ট্যাগ, এই মেটা ট্যাগের থ্রুতে এই ধরনের আসলে আহ, কি বলবো ডিরেকশন আমরা দিয়ে থাকি গুগল বটকে। তো সবচেয়ে যেটা পপুলার সেটা হচ্ছে নো ইন্ডেক্স এবং নো ফলো। নো ফলো করলে কি হবে? আমি যদি আসলে নো ফলো দিয়ে রাখি তাহলে গুগল আসলে সেইটাকে ফলো করবে না, কিন্তু তার ইসিআরপি তে নিয়ে আসবে, যেটা আমাকে আসলে আশিক ভাই কালকে হয়তো আমার সাথে এই বিষয়ে কথা হয়েছিল, যতবার প্রশ্ন আমি বুঝি নাই। তো যেটা বলছিলাম সেটা আসলে কি করবে, আমার এই পেজটাকে সে এসিআরপি তে নিয়ে আসবে, কিন্তু সেখানে আসলে কোনো ডিসক্রিপশন থাকবে না। সেখানে শুধু আমার লিঙ্কটা থাকবে এবং আমার ওয়েবসাইটের যে ইউআরএলটা সেটা থাকবে। পাশাপাশি নো ইন্ডেক্স কি? নো ইন্ডেক্স হচ্ছে আমার পেজটাকে সে ইন্ডেক্স করবে না, এসিআরপি তেই নিয়ে আসবে না। এবং আমি চাইলে এই দুই ধরনের কমান্ডই কিন্তু দিতে পারি তাকে। পাশাপাশি আমি তাকে নো ট্রান্সলেটের কমান্ড দিতে পারি, যে আসলে আমার এই পেজটাকে সে কি করবে? ট্রান্সলেট করবে না। বা নো আর্কাইভের বা নো স্নিপেটের কমান্ডও দিতে পারি, যে আসলে পার্টিকুলার কোন একটা স্নিপেটে আমি চাচ্ছি না, হয়তো আমার এটা নিউজ আর্টিকেল, বাট আমি গুগলকে বলে দিলাম যে এটা আসলে তুমি নিউজ স্নিপেটে এটাকে নিয়ে আসবে না। এই ধরনের কমান্ডও আমি কিন্তু তাকে দিতে পারি। এবং এখানে বলছে for more practical standpoint you would use a no index, especially for URLs with minimum amount of content of them, or for direct duplicates or just low value and low quality। মানে কি, আমি আসলে নো ইন্ডেক্স সেই ধরনের আসলে কন্টেন্টের ক্ষেত্রে ইউজ করব যেগুলো আসলে খুব ওয়ার্ড কাউন্ট যেগুলোর কম, বা যেগুলো আসলে ভ্যালু খুব কম বা লো কোয়ালিটি, বা আসলে কি যেগুলো আসলে ডুপ্লিকেট কন্টেন্ট, সেই ধরনের ক্ষেত্রে আমি কিন্তু নো ইন্ডেক্সটা ইউজ করে থাকি। তো এগুলো আসলে ইউজ আপনার প্রয়োজন অনুযায়ী আপনার করতে হবে। এবং এখানে আসেন, এখানে ক্যানোনিক্যাল ট্যাগের কথা বলছে। আমরা গত ক্লাসে একটু কথা বলেছিলাম এই নিয়ে। ক্যানোনিক্যাল ট্যাগটা কি? ক্যানোনিক্যাল ট্যাগটা হচ্ছে যখন আমার আসলে ডুপ্লিকেট ফাইল থাকে, তখন আমি কি করি? আমি আসলে ক্যানোনিক্যাল ট্যাগের মাধ্যমে সেটাকে আসলে গুগলকে বুঝিয়ে দেই। কিন্তু এখানে একটা বিষয় আছে, আমি আসলে রোবট মেটা ট্যাগ, তারপরে হচ্ছে রোবট টিএক্সটি, এই দুই ধরনের আসলে ইমপ্লিমেন্টেশনের কথা বললাম। এগুলো আসলে গুগলকে কি করছে? এগুলো আসলে গুগলকে ডিরেকশন দিচ্ছে যে তুমি এই কাজটা করতে পারবা না, বা তুমি এটাকে ফলো করতে পারবা না, তুমি এটাকে ইন্ডেক্স করতে পারবা না। কিন্তু ক্যানোনিকাল টেক কিন্তু গুগলকে কোনো ডিরেকশন দেয় না। এটার সাথে জাস্ট গুগলকে সে আসলে ইনফর্ম করে, এবং গুগল চাইলে এটা ফলো করতে পারে, চাইলে নাও ফলো করতে পারে। মানে আপনি হয়তো বলছেন আমার এই চারটা পেজ, আসলে চারটা পেজের একটা অফিসিয়াল ভার্সন আছে এবং সেটা কি করলেন?
সেটা একটা ক্যানোনিক্যাল ট্যাগের মাধ্যমে আপনি গুগলকে ইনফর্ম করলেন। গুগল বাধ্য না যে আপনি এই জিনিসটাকে সে ফলো করবে, চাইলে সেটাকে সে ইগনোরও করতে পারে। ইগনোর কেন করতে পারে? হয়তো সাইট ম্যাপে আপনি 4টা ইউআরএল কে শো করছেন বা 4টার মধ্যে 3টা ইউআরএল কে সে শো করছেন, বাট ক্যানোনিক্যাল ট্যাগে আসলে সেটাকে বুঝিয়ে দিয়েছে। তো এখানে আপনার আসলে কি, আপনি একটা টেকনিক্যাল প্রবলেম ক্রিয়েট করে রাখছেন। আপনার সাইট ম্যাপে কিন্তু একটা ইউআরএল যাওয়ার কথা ছিল, যেটা আপনার অফিসিয়াল ভার্সনের ইউআরএল, কিন্তু সেখানে আপনি 3টা ইউআরএল দিয়ে রাখছেন এবং ক্যানোনিক্যাল ট্যাগ করে হয়তো বলে দিচ্ছেন, কিন্তু সে সেটাকে ফলো করে নাই, সে সাইট ম্যাপটাকেই ফলো করছে। এই ধরনের আসলে প্রবলেম অ্যারাইজ হতে পারে। এখানে বলছে মেক শিওর দ্যাট অনলি ওয়ান রিয়েল ক্যানোনিক্যাল, মানে হচ্ছে আপনার যে কয়টা আসলে ইউআরএল আছে ডুপ্লিকেট ইউআরএল, তার যে কোনো একটাকে আপনি আসলে কি করবেন, ক্যানোনিক্যাল করে নেবেন। প্রত্যেকটা আসলে ক্যানোনিক্যাল করার দরকার নেই। এবং এখানে বলছে অ্যাবসোলিউট ইউআরএলটা ইউজ করবেন। ধরেন পার্টিকুলার আপনার একটা পেজ আছে, একটা পেজ কিন্তু আসলে বিভিন্ন ভাবে সেই পেজের ইউআরএলটা ক্রিয়েট করা যায়। ধরেন আপনার পেজের নাম হচ্ছে এবিসি, আমি যদি পার্টিকুলার abc.com লিখি তাও সেই পেজে আসা যাবে। আমি যদি www.abc.com লিখি তাহলেও আসা যাবে। আমি যদি http প্রোটোকল দিয়ে লিখি তাহলেও আসা যাবে। তো এই যে বিভিন্ন ভাবে আসা যাচ্ছে, আমাকে কি করতে হবে, আমার অ্যাবসোলিউট যে ইউআরএলটা আছে সমস্ত কিছু প্রোটোকল থেকে শুরু করে সাবডোমেইন, ডোমেইন এবং ফ্ল্যাগ সবকিছু ইউজ করে আসলে যে ইউআরএলটা হয় সেটাই আসলে কি করতে হবে, আসলে আমাকে সেটা ইউজ করতে হবে। এবং পরে সেটাই বলছে যে মেইনটেইন কনসিস্টেন্সি, অনলি ওয়ান প্রোটোকল, মানে দুইটা প্রোটোকল ইউজ করার দরকার নেই, যে কোনো একটা প্রোটোকল ইউজ করতে হবে। আইদার ডাব্লিউডাব্লিউ আর নন ডাব্লিউডাব্লিউ, যে কোনো একটা ইউজ করতে হবে। এইগুলো আসলে আমাকে যে কোনো একটা ইউজ করেই কাজ করতে হবে। তারপরে কি বলছে, তারপরে বলছে হচ্ছে এখানে আরো কিছু বিষয় আছে। এবং এই যে ক্যানোনিক্যালটা আমি আমি কিন্তু আসলে আমার প্রত্যেকটা পেজের জন্য যে ক্যানোনিক্যাল সেটা কিন্তু আমি ইউজ করতে পারবো না। আমার শুধুমাত্র যেগুলো পেজ আসলে ওকে আছে, যেগুলো পেজে আসলে কোনো ধরনের ইস্যু নাই, হতে পারে সেটা রোবট টিএক্সটি ইস্যু, হতে পারে সেটা আদার্স কোনো ইস্যু, যদি ইস্যু থাকে সেখানে সেই পেজগুলোর সাথে কিন্তু আমি আসলে ক্যানোনিক্যাল কোনো ট্যাগ ইউজ করতে পারবো না। যেগুলো একদম ওকে, যেগুলোর আসলে সিগন্যাল কোড হচ্ছে 200 আর 2 দিয়ে শুরু হবে, এই ধরনের পেজের ক্ষেত্রে আমি কেবলমাত্র ক্যানোনিক্যাল ট্যাগটা ইউজ করতে পারবো। এবং এখানে আরেকটা ছোট্ট বিষয় বলছে যে ভেরি সিমিলার টু ইচ আদার, মানে আপনি যে আসলে পেজগুলোকে ক্যানোনিক্যাল ট্যাগ দ্বারা আসলে অ্যাড করবেন সেগুলো আসলে খুব সিমিলার হতে হবে। নট নেসেসারি প্রত্যেকটা আসলে একই একদম কাট করবে, সেখানে যদি 70 বা 80% পর্যন্ত আসলে সিমিলারিটি থাকে, সেই পেজগুলোকে আপনি কি করবেন, আপনি ক্যানোনিক্যাল ট্যাগ করবেন। পাশাপাশি আপনি আসলে দুইটা আলাদা কোনো পেজকে কিন্তু ক্যানোনিক্যাল ট্যাগ করবেন না। হতে পারে আপনি এরকম করছেন যে দুইটা একদম সম্পূর্ণ আলাদা পেজ, কিন্তু তাকে আপনি কি করছেন, আপনি ক্যানোনিক্যাল ট্যাগ দ্বারা অ্যাটাচ করছেন। তো এই গেল হচ্ছে আমার যে ক্যানোনিক্যাল ট্যাগ তার বিষয় ছিল। এবং এইখানে দেখেন, এখানে আসলে সেটাকে একটা আমি পিকচারের মাধ্যমে বোঝাতে চেয়েছি। এই যে দেখেন এখানে বলছে কি গামি ক্যান্ডি, সুইডিশ ফিশ, এবং এখানে ডাইরেক্ট সুইডিশ ফিশের কথা লেখা আছে। কিন্তু সেটা আসলে দুইটা ইউআরএল দিয়ে কিন্তু সেটাকে আসলে আহ, দুইটা ইউআরএল জেনারেট করছে। তো আপনাকে যেটা করতে হবে, এখানে বলছে নাও ইউ ক্যান সিম্পলি অ্যাড দিস লিংক ট্যাগ টু স্পেসিফাই ইওর প্রিফার্ড ভার্সন। এবং সেটা কিভাবে লিখবেন, এখানে আপনাকে আসলে সেটার আসলে এক্সাম্পল দেওয়া হয়েছে যে আসলে আপনি কিভাবে লিখবেন। তো মোটামুটি এই ছিল আজকের লেকচার। এখন আপনাদের কোনো কিছু কোয়ারি থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন।